হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আমাদের থার্ড চ্যাপ্টার যেটা আছে পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টারের লেকচার 1। এই লেকচার 1-এ হচ্ছে আমরা কিছু ছোট ছোট টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো তোমরা 19-এ বা এসএসসি তে অলমোস্ট পড়ে ফেলছো, বা সেরকম কিছু টপিক থাকবে। তাছাড়া কিছু নতুন টপিক এখানে অ্যাড হবে, দেখবা। সো আমরা কথা না বাড়িয়ে তাহলে শুরু করি আজকের ক্লাসটা। ওকে, সো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে যেটা জানতে হবে যে পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমাদের একটু জানতে হবে শুরুতে। তো তোমরা 19-এ এই পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে অলমোস্ট একটু ডিটেলসই পড়ালেখা করেছো, তাও এখান থেকে নতুন আরো অনেক কিছু জানতে হবে। আমি শুরুতেই তোমাদেরকে যে ইনফরমেশনটা এখান থেকে মনে রাখতে বলবো সেটি হচ্ছে যে দেখেই যাচ্ছে এই পিরিয়ডিক টেবিলে টোটাল গ্রুপ নাম্বার হচ্ছে 18টা, টোটাল 18টা গ্রুপ আছে। এবং টোটাল পিরিয়ড নাম্বার হচ্ছে 7। এই টোটাল 7টা পিরিয়ড আছে। এর মধ্যেই আমাদের সকল এলিমেন্ট, প্রায় 118টা এলিমেন্ট এই জায়গায় হচ্ছে আমরা ক্লাসিফাই করে রেখে দিছি বিভিন্ন গ্রুপে বিভিন্ন পিরিয়ডে। তো এখান থেকে শুরুতেই জাস্ট আমাদেরকে এইটুকু জানতে হবে যে আমাদের পিরিয়ডিক টেবিলে টোটাল গ্রুপ নাম্বার হচ্ছে 18 এবং টোটাল পিরিয়ড নাম্বার হচ্ছে 7। আমরা পিরিয়ডিক টেবিলে আবারও ফেরত আসবো, অনেক কাজে লাগবে আমাদের পিরিয়ডিক টেবিলটা, এজন্যই এটা এখানে রাখা। আমরা আজকে শুরুতে যে টপিকটা মেইনলি আলোচনা করব সেটি হচ্ছে এই যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। আমরা এলিমেন্ট গুলাকে ক্লাসিফাই করব, কিসের রেসপেক্টে করব? এই যে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে তাদেরকে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করব। সো এখানে লেখাই আছে, দেখো, যে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্টস আর ক্লাসিফাইড ইনটু 4 ব্লকস। আমরা তাদেরকে 4টা ব্লকে ক্লাসিফাই করতে পারি বা ডিভাইড করতে পারি। ব্লকগুলোর নাম কি কি দেওয়া আছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড হচ্ছে এফ ব্লক। তোমরা অলরেডি যেহেতু চ্যাপ্টার 2 পড়ে ফেলছো অলমোস্ট, ধরে নিচ্ছি, সো চ্যাপ্টার 2-তে তোমরা সেখানে এস সাবশেল, পি সাবশেল, বি ডি সাবশেল এবং হচ্ছে এফ সাবশেল এই সম্পর্কে অনেক কিছুই জেনেছো। সো ওইটার সাথে মোটামুটি রিলেটেড আমাদের এই যে নামগুলা এস ব্লক, পি ব্লক, বি ব্লক, এফ ব্লক, এই ব্লকগুলা আসলে কিভাবে হচ্ছে আমরা ডিফাইন করি সেটা একটু ভালো করে বুঝতে হবে। ধরো আমি যে কোনো একটা অ্যাটম, আমাদের সবচেয়ে পরিচিত একটা অ্যাটম নিয়ে আমরা কাজ করতে চাই, ধরো হচ্ছে সোডিয়াম নিলাম। তো তোমরা অলরেডি জানো যে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তো আমরা যদি এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি লিখি, তাহলে এই যে এখান থেকে স্টার্ট করে যদি 1s2, তারপরে হচ্ছে, তারপরে ধরে নিলাম হচ্ছে 2s2, দেন হচ্ছে গিয়ে 2। তো দেখাই যাচ্ছে সোডিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা আছে। আমরা অলরেডি 4টা দিয়ে দিছি, এখানে আরো 6টা দেওয়া যায়, 10টা। এন্ড দেন 3s1। দেখো এই ব্যাপারটা একটু ভালো করে এখান থেকে বোঝার চেষ্টা করো। আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে করতে গেছি, তখন দেখা যাচ্ছে যে তার কাছে টোটাল 11টা ইলেকট্রন ছিল। আমরা শুরুতে 1s এর মধ্যে 2টা ইলেকট্রন দিয়েছি, তারপরে 2s এর মধ্যে 2টা ইলেকট্রন দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে 2p-র মধ্যে 6টা ইলেকট্রন দিয়েছি, এবং আমাদের হাতে আরো একটা ইলেকট্রন অবশিষ্ট ছিল, সেটাকে আমরা কোথায় দিয়েছি? এই যে 3s এ দিছি। ঠিক আছে, লাস্ট যে ইলেকট্রনটা আছে সেটাকে কোথায় দিয়েছি? 3s। সো মনে রাখতে হবে একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনের সময় তার লাস্ট ইলেকট্রনটা যেই অরবিটালে প্রবেশ করে, ওই অরবিটালের নাম অনুসারে সেই এলিমেন্টটাকে আমরা একটা ব্লকে ভাগ করে ফেলি। কিরকম খেয়াল করো, এই যে সোডিয়াম, তার লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে? এস অরবিটালে। সো আমরা সোডিয়ামকে বলবো সে হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আমি আবার জিনিসটাকে একটু বলে দিই। আমাদের যে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যখন করতে যাব, তখন তার লাস্ট ইলেকট্রন যেই অরবিটালে প্রবেশ করবে সে ওই ব্লকের ইনক্লুডেড হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে সোডিয়াম কোন ব্লকে ইনক্লুড হয়ে গেছে? এস ব্লকে, কারণ তার লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে? এস অরবিটাল। খুবই সিম্পল ব্যাপার। সো আমরা এখন সবগুলা ব্লক সম্পর্কে ডিটেলসে জানবো। শুরুতেই জানবো যেটা সম্পর্কে, সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। সো এস ব্লক এলিমেন্ট হচ্ছে, অলরেডি আমরা বুঝে গেছি, লাস্ট ইলেকট্রন এন্টার্স ইন এস অরবিটাল। যে সকল এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা নাম দিব হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট থেকে আমাদের সেকেন্ড যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এস ব্লক এলিমেন্ট আমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে টোটাল আছে 14টা। এস ব্লক এলিমেন্ট টোটাল কতটা আছে? 14টা। আমাদের পিরিয়ডিক টেবিলে টোটাল যতগুলো এলিমেন্ট আছে প্রায় 118টা, সেখানকার 14টা এলিমেন্টকে আমরা নাম দেই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। আচ্ছা, এখন তো জানতে হবে যে কোন 14টাকে আমরা এস ব্লক এলিমেন্ট নাম দেই। সেটার জন্য আমাদের কি করতে হবে? এই যে তাদের পজিশনটা ঠিক করে জানতে হবে, যে পজিশন ইন পিরিয়ডিক টেবিলে তারা কোথায় কোথায় আছে, সেই ব্যাপারটা আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো আমি এটা শর্টে বলে দিচ্ছি। দেখো আমাদের এখানে হচ্ছে এস ব্লক আছে। সো মনে রাখবা এস ব্লক এলিমেন্ট হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ যারা আছে। আমাদের এই যে
পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার ওয়ানে যারা আছে, আমরা শর্ট এটাকে জি আর লিখতেছি, জি আর মানে গ্রুপ নাম্বার ওয়ান। গ্রুপ নাম্বার ওয়ানে যারা আছে সবগুলো অ্যাটম হচ্ছে এস ব্লক প্লাস। গ্রুপ নাম্বার টু তে যারা আছে, গ্রুপ নাম্বার টু তে যারা আছে, এটাকে আমি এভাবে লিখলাম যে জি আর লিখে টু। সো গ্রুপ নাম্বার টু তে যারা আছে সবাই হচ্ছে কি এস ব্লক এলিমেন্ট। তার সাথে সাথে স্পেশাল একটা অ্যাটম আছে, যেটার পজিশন কিন্তু গ্রুপ নাম্বার ওয়ানেও না টু তেও না, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 18-এ আছে, হিলিয়াম। সো এই হিলিয়ামও হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট। কেন আমরা তাদেরকে এস ব্লক এলিমেন্ট বলতেছি? কারণ তাদের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে দেখা যাবে যে তাদের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে হচ্ছে প্রবেশ করেছে। সো এইটার রেসপেক্টে আমরা বলে দিব যে আমাদের এলিমেন্টটা হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট। সো হিলিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি তাহলে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। হিলিয়ামের হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার 2। আমরা ধরে নিই যে তার অ্যাটমিক নাম্বার যেটা আছে ওইটাই তার ইলেকট্রন নাম্বার নরমালি, যেহেতু সে আয়োনাইজড না। তাহলে এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখতে চাই 1s, আমাদের আর কোনো অরবিটাল এখানে নিতে হচ্ছে না। তার কারণটা হচ্ছে তার কাছে টোটাল ইলেকট্রন আছে দুইটা। সো যখনই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাব দেখা যাবে যে তার দুইটা ইলেকট্রনিক কোথায় চলে যাবে, 1s এ। তাহলে লাস্ট যে ইলেকট্রনটা তার কাছ থেকে আমরা নিলাম সেটা কোন অরবিটালে প্রবেশ করেছে? এই যে এস অরবিটালে। তাহলে আমরা বলে দিতে পারবো তখন হিলিয়াম হচ্ছে একটা এস ব্লক এলিমেন্ট। তাহলে যে কোনো একটা এলিমেন্ট কোন ব্লকের আন্ডারে পড়বে সেটা ডিপেন্ড করতেছে তার ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে, ঠিক আছে? লাস্টলি আরেকটা ব্যাপার এখান থেকে জানতে হবে, সেটি হচ্ছে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আমাদের কাছে টোটাল 14টা এস ব্লক এলিমেন্ট আছে, সবারই একটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, একটা ফরম্যাট মেনটেন করে সবাই। সেই ফরম্যাটটা আমাদের জানতে হবে। আচ্ছা, সেই ফরম্যাটটা হচ্ছে এরকম যে এনএস, সেই ফরম্যাটটা হচ্ছে এরকম এনএস 1 থেকে 2, এনএস 1 থেকে 2। এন মানে এখানে যেটা মনে রাখবা, এন মানে হচ্ছে আউটার মোস্ট শেল। এন মানে হচ্ছে এখানে কি আউটার মোস্ট শেল, মানে সব থেকে বাহিরের যে শেলটা আছে সেটা। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমরা আগের পেজে দেখে আসছি একটা এক্সাম্পল যেটা ছিল সোডিয়াম। তো সোডিয়ামের একদম আউটার মোস্ট শেল হচ্ছে এখানে কত, 3। সো আমরা বলে দিতে পারি সোডিয়ামের এই জায়গায় এন এর ভ্যালু হচ্ছে 3। আমাদের টার্গেট ছিল যেই অ্যাটম গুলা বা যেই এলিমেন্ট গুলা এস ব্লক এলিমেন্ট হবে তাদের ক্ষেত্রে, এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে তার লাস্ট যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আছে বা বাহিরের যে আমাদের কক্ষপথটা আছে বা শেল যেটা আছে, ওইটার ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এই ফরম্যাটে এনএস 1 থেকে 2। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে আছে 3s1, থাকার কথা ছিল কি এস এর উপরে 1 থেকে 2, মানে 1ও হইতে পারবে 2ও হইতে পারবে। দেখা যাচ্ছে যে এখানে এস এর উপরে একটা ইলেকট্রন আছে। আবার হিলিয়ামের কথা যদি চিন্তা করি, তার যে এস অরবিটাল যেটা আছে আউটার মোস্ট শেলের মধ্যে যে এস অরবিটালটা আছে, সেই এস অরবিটাল টোটাল ইলেকট্রন আছে কয়টা, দুইটা। সো সেও কিন্তু ওই যে এনএস 1 থেকে 2 এই ফরম্যাটটা মেনটেন করতেছে। আমরা চাইলে আরো একটা এক্সাম্পল এখান থেকে দেখতে পারি। ধরো হচ্ছে ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ক্যালসিয়াম, তাহলে মোটামুটি বোঝা যাবে যে কেন ক্যালসিয়ামকে আমরা এস ব্লক এলিমেন্ট বলতেছি। খেয়াল কর, ক্যালসিয়াম। সো এই যে ক্যালসিয়াম যেটা আছে, আমরা ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি দেখা যাবে যে এখানে শুরুতে হচ্ছে 1s, তারপরে 2s, তারপরে হচ্ছে 2p, তারপরে হচ্ছে 3s, তারপরে হচ্ছে 3p, তারপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4s, এরকম আর কি। সো টোটাল 20টা ইলেকট্রন আছে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে। ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি আমি লিখি, এখানে হবে 2, এখানে 2, এখানে 6, 10টা চলে গেল, বাকি আছে আরো 10টা। এখানে হবে 2 এন্ড এখানে হবে 6, তাহলে টোটাল চলে গেল 18টা। এবং আমরা যেটা জানি যে এই যে 3d আর 4s এর মধ্যে আমাদের এখন ইলেকট্রন দিতে হবে, 18টা চলে গেছে মানে বাকি আছে দুইটা। অলরেডি যেহেতু আমরা চ্যাপ্টার 2 পড়ে আসছি, আমরা আউফবাউ প্রিন্সিপাল অনুসারে জানি যে এই 3d এবং 4s এর মধ্যে কার এনার্জি বেশি। 3d আর 4s এর মধ্যে কার এনার্জি বেশি? অবভিয়াসলি 3d এর বেশি। খেয়াল করো 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু, 3d এর ক্ষেত্রে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 3, আর l এর ভ্যালু আমরা যেটা জানি SPDF, SPD মানে এটা d এর ভ্যালু হয়ে গেছে কত, 2। সো এইখান থেকে যদি আমরা n প্লাস l এর ভ্যালু বের করি সেটা কত আসবে, 5। আর যদি হচ্ছে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বের করি, তাহলে এখানে রেজাল্ট আসবে কত, 4, আর s এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 প্লাস 4 মিলে কত হবে, শুধু 4। সো এনার্জির দিক থেকে কে বেশি এনার্জেটিক? এখানে অবশ্যই 3d। তাহলে আমাদের আউবাউ প্রিন্সিপাল ছিল এরকম, যার এনার্জি লোয়ার তাকে আগে ইলেকট্রন ইয়ে দিতে হবে, কনফিগারেশন করার সময় তাকে আগে ইলেকট্রন দিতে হবে। সো অবভিয়াসলি আমাদের এখানে 4s এর এনার্জি কম, সুতরাং 4s এর কাছে আগে ইলেকট্রন যাবে। আমাদের কাছে টোটাল ইলেকট্রন ছিল এক্সট্রা দুইটা, এখানে দুইটাই বসাই দিব। আর 3d তে তখন কতটা ইলেকট্রন যাবে, 0টা। সো দেখা যাচ্ছে তার যে লাস্ট ইলেকট্রন সেটা কোন অরবিটালে প্রবেশ করেছে ক্যালসিয়ামের ক্ষেত্রে, এস অরবিটালে। এবং তার এখানে আউটার মোস্ট শেল হচ্ছে 4 নাম্বার শেল। এবং এই ক্ষেত্রে দেখো সে কি এই ফরম্যাট মেনটেন করে কিনা, এনএস 1 থেকে 2।
অবভিয়াসলি মেনটেন করে, কারণ দেখো তার লাস্ট অরবিট অবশ্যই 4, কিন্তু ওই যে পাশে যে এস আছে সেখানে ইলেকট্রন থাকার কথা ছিল কতটা, একটা অথবা দুইটা, সেখানে দুইটাই আছে, মানে সে এই ফরম্যাট মেনটেন করতেছে। তো দেখা যাবে যে যতগুলো আমাদের এস ব্লক এলিমেন্ট আছে সবারই একটা কমন ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাবো। আর সেই কমন ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে NS1 থেকে 2। সো এই ব্যাপারগুলো এমসিকিউ এর জন্য খুবই ইফেক্টিভ। আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে কি কি ইনফরমেশন মনে রাখা লাগবে। শুরুতেই আমরা যেটা জানলাম যে ডেফিনেশনটা, এস ব্লক এলিমেন্ট আমরা কাদেরকে বলতে পারি, যাদের হচ্ছে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে টোটাল পিরিয়ডিক টেবিলের মধ্যে টোটাল কতটা এস ব্লক এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 14টা। থার্ড যে ব্যাপারটা আমরা জানলাম যে এই 14টা এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের কোন কোন জায়গায় আছে। এই যে আমরা জাস্ট পিরিয়ডিক টেবিলে যদি একটু মুভ করি তাহলেই বুঝে যাবা। এই যে দেখো, এই যে কালার কিন্তু করা আছে, এই যে এই কালারটা হচ্ছে আমরা ধরে নিতে পারি আমাদের এস ব্লকের জন্য। গ্রুপ নাম্বার 1-এ যারা আছে, এই যে দেখো গ্রুপ নাম্বার 1-এ যারা আছে সবাই হচ্ছে এস ব্লক। সিমিলারলি গ্রুপ নাম্বার 2-তে যারা আছে সবাই এস ব্লক। একই সাথে দেখো এই যে হিলিয়ামের কালারটাও সিমিলার, তাহলে এই সবগুলা হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। সো যখনই প্রশ্ন আসবে যে এস ব্লক এলিমেন্ট আমাদের পিরিয়ডিক টেবিলের কোথায় কোথায় আছে, আমরা বলতে পারবো যে গ্রুপ নাম্বার 1-এ আছে, গ্রুপ নাম্বার 2-তে আছে, এবং গ্রুপ নাম্বার 18-এর শুধুমাত্র হিলিয়াম যেটা আছে সে হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। সো হোপফুলি বুঝতে পেরেছো এখান থেকে কি কি মনে রাখা লাগবে। লাস্টলি যেটা বললাম যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, মানে সকল এস ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা দেখতে পাবো এই ফরম্যাটটা ওরা মেনটেন করে, NS1 থেকে 2, যেখানে এন মানে হচ্ছে আউটার মোস্ট শেল বা সর্ববহিস্থ যে শেলটা আছে, কক্ষপথটা আছে সেটা। সো হোপফুলি বোঝা গেছে। আমরা পরের যে এলিমেন্টটা আছে পি ব্লক এলিমেন্ট, সেখান থেকে আরো কতগুলো ইনফরমেশন জেনে নেই। শুরুতে যে ইনফরমেশনটা আছে এটা অলরেডি আমরা জানি যে লাস্ট ইলেকট্রন যেটা আছে সেটা হচ্ছে পি অরবিটালে প্রবেশ করবে, এন্টারস ইন পি অরবিটাল, এটা জানা আছে আমাদের। সেকেন্ডলি যেটা জানতে হবে নতুন করে এখান থেকে সেটা হচ্ছে যে টোটাল টোটাল হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট পর্যায়ে, এই যে আমাদের যে পিরিয়ডিক টেবিল সেখানে কতটা আছে, 36। টোটাল 36টা পি ব্লক এলিমেন্ট আছে। এন্ড দেন যেটা জানতে হবে যে ওই 36টা এলিমেন্ট বা 36টা অ্যাটম পিরিয়ডিক টেবিলের কোন জায়গায় আছে সেই পজিশনটা আমাদের জানতে হবে। সো আমি আগে একটু শর্টে লিখে দিই পজিশনটা, তারপরে আমরা পিরিয়ডিক টেবিলে গিয়ে দেখে ফেলবো যে আসলে কোথায় থাকে। সো পি ব্লক এলিমেন্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে গ্রুপ নাম্বার, ধরতে পারো গ্রুপ নাম্বার 13 থেকে আমরা এটাকে আগের মতো শর্টে GR13 বলে দিতে পারি। 13 এইটা থেকে শুরু করে গ্রুপ নাম্বার হচ্ছে 18 পর্যন্ত। গ্রুপ নাম্বার 18 পর্যন্ত যতগুলো অ্যাটম আছে সবগুলাই হচ্ছে আমাদের পি ব্লক অ্যাটম। শুধুমাত্র এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপ্ট হিলিয়াম। আমরা একটু আগে দেখে আসছি হিলিয়াম হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার, মানে হিলিয়াম হচ্ছে কোন ব্লকের আন্ডারে আছে, এস ব্লকের আন্ডারে, তাহলে অবশ্যই সে পি ব্লকের আন্ডারে যাবে না। তাহলে মনে রাখতে হবে আমাদের যে পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার 13 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটম হচ্ছে পি ব্লকের আন্ডারে, এক্সেপ্ট হিলিয়াম। কারণ হিলিয়াম কোন ব্লকের আন্ডারে আছে, এস ব্লকের আন্ডারে। তাছাড়া তাদের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে সেটাও আমরা চাইলে ড্র করতে পারি। ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এরকম যে NS2 মানে আউটার মোস্ট শেলের এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, আর যেটা হবে আউটার মোস্ট শেলে একটা পি অরবিটালও থাকবে, এবং সেখানে ইলেকট্রন থাকবে 1 থেকে 6টা। ঠিক আছে, আবার বলে দিচ্ছি পি ব্লক এলিমেন্ট যারা থাকবে তাদের আউটার মোস্ট শেলে এস অরবিটালও থাকবে, পি অরবিটালও থাকবে, যেখানে এস অরবিটালটা একদম ফুলফিল থাকবে দুইটা ইলেকট্রন দ্বারা, আর পি অরবিটালটা 1 থেকে 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে, মানে সেখানে 1 থেকে 6 এই নাম্বারের যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সো সো কতটা থাকবে এটা আসলে ম্যান্ডাটরি না, একটাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, অথবা ভিতরে যে কোনো সংখ্যা থাকতে পারে। আমরা একটা এক্সাম্পল এখান থেকে দেখার চেষ্টা করি। ধরো হচ্ছে ফসফরাসের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15টা। তাহলে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি 1s2 2s2 2p6 3s2, দেন হচ্ছে 3p তে চলে আসলাম, খেয়াল করো তার টোটাল ইলেকট্রন হচ্ছে 15টা। সো অলরেডি আমরা দেখো এখান থেকে 12টা ইলেকট্রন দিয়ে দিয়েছি, বাকি আছে কতটা কতটা 3টা। এই যে 3টা ইলেকট্রন কোন জায়গায় চলে গেল, পি অরবিটালে। যেহেতু লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, সো আমরা বলতে পারি ফসফরাস হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, লাস্ট ইলেকট্রন যেহেতু পি অরবিটালে প্রবেশ করছে তাহলে ফসফরাস হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। এবার খেয়াল করো ফসফরাসের আউটার মোস্ট শেল হচ্ছে কত, এখানে 3 নাম্বার শেল, তাহলে তার আউটার মোস্ট শেলের যে এন এর ভ্যালু সেটা কত, 3। এবং দেখতেই পাচ্ছি আমরা আউটার মোস্ট শেলে তার এস অরবিটালও আছে, পি অরবিটালও আছে। আমরা আগে দেখেছি যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে ছিল যে পি ব্লক এলিমেন্ট যারা থাকবে তাদের আউটার মোস্ট শেলে এস অরবিটাল থাকবে, পি অরবিটালও থাকবে, যেখানে এস অরবিটালে ইলেকট্রন মাস্ট দুইটাই থাকতে হবে। সো এখানে দেখতেই পাচ্ছ যে দুইটাই আছে।
তাছাড়া পি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 6 এই নাম্বারের যে কোনো একটা থাকলেই হইতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কতটা আছে, 3টা আছে, তার মানে সে ওই যে রিকোয়ারমেন্টস যেটা আছে সেটাকে সে ফুলফিল করতে পারছে। সো অবভিয়াসলি আমাদের এই পি যে অ্যাটমটা আছে বা পি যে এলিমেন্টটা আছে সে হচ্ছে একটা, মানে ফসফরাস হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। সিমিলারলি আমরা চাইলে আরো এক্সাম্পল দেখতে পারি এখান থেকে, ধরা হচ্ছে সালফার। তো সালফার হচ্ছে কত, 16। তো আমি যদি এই সালফারের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, 1s2 2s2 2p6 3s2 3p4, এই যে তার কাছে টোটাল 4টা ইলেকট্রন এক্সট্রা ছিল, সেটা পি অরবিটালে চলে যাবে। সো যেহেতু লাস্ট ইলেকট্রন গুলা বা লাস্ট ইলেকট্রন যেটা আছে ওইটাই পি অরবিটালে প্রবেশ করছে, আমরা বলতে পারি আমাদের সালফার হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। এন্ড দেখতেই পাচ্ছ এখানে তার আউটার মোস্ট শেলে এন এর মান কত, 3। এন্ড ওই জায়গাটাতে তার এস অরবিটালও আছে, পি অরবিটালও আছে। এস অরবিটালে টোটাল ইলেকট্রন আছে 2টা, এন্ড সেটাই তো থাকার কথা ছিল, এই যে NS2 এরকমই তো থাকার কথা ছিল। তাছাড়া পি অরবিটালে ইলেকট্রন থাকার কথা ছিল 1 থেকে 6টা, যেখানে এখানে আছে কয়টা, 4টা। সো অবশ্যই সে ওই শর্তটা মানতেছে। সো আমরা বলতে পারি এখানকার ফসফরাস এবং সালফার দুইটাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তাহলে আমি একটু আবার রিভিউ করে দিচ্ছি এখান থেকে কি কি মনে রাখতে হবে। যে পি ব্লক এলিমেন্ট হবে তারা যাদের লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে। সেকেন্ড যেটা মনে রাখতে হবে যে টোটাল পিরিয়ডিক টেবিলের মধ্যে টোটাল 36টা এই পি ব্লক এলিমেন্ট আছে। আমরা একটু পিরিয়ডিক টেবিলে চলে যাই তাহলে বুঝে যাওয়া ইজিলি। এই যে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে হোয়াইট কালার যেটা আছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই পাশে এইখান থেকে শুরু করে 13 14 15 16 17 এবং 18, শুধুমাত্র হিলিয়াম বাদে এই 13 থেকে 18 পর্যন্ত যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপ হচ্ছে আমাদের পি ব্লক। এই যে নিচে লেখাও আছে এখানকার সবগুলা পি ব্লক এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম ছাড়া সবগুলাই এখানে কি পি ব্লক। তাহলে পি ব্লক গুলা কোথায় থাকবে পিরিয়ডিক টেবিলে, আমরা অলরেডি জেনে গেছি যে পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত এই সবগুলা গ্রুপের মধ্যে আমাদের পি ব্লক অ্যাটম গুলা থাকবে। এন্ড এখানে হিলিয়াম যেটা আছে সে বাদ পড়ে যাবে, কারণ হিলিয়াম আমরা জেনে গেছি অলরেডি সে এস ব্লক এলিমেন্ট। আর তারপরে যেটা জানতে হবে এখান থেকে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে NS2 NP1 থেকে 6, এবং এটা মনে রাখতে হবে কারণ MCকিউ এ ডিরেক্ট অনেক সময় চলে আসে। সো আশা করি বোঝা গেল এখান থেকে কি কি পড়া লাগবে বা কি কি জানা লাগবে। তারপরে চলে আসো ডি ব্লক এলিমেন্টে। আচ্ছা, ডি ব্লক। সো ডি ব্লকের ক্ষেত্রে সিমিলার কয়েকটা ইনফরমেশন জানতে হবে শুরুতেই। এই ডি ব্লক এলিমেন্ট আমরা কাদেরকে বলতে পারবো, যাদের লাস্ট ইলেকট্রনটা হচ্ছে ডি অরবিটালে যাবে। সো এটা জানা আছে আমাদের। তাছাড়া এখান থেকে নতুন করে একটা জিনিস জানতে হবে যে টোটাল পিরিয়ডিক টেবিলে ডি ব্লক এলিমেন্ট আছে টোটাল 41, 41টা, ঠিক আছে, 41 নাম্বারটা মনে রাখতে হবে। এন্ড তারপরে হচ্ছে পজিশন জানতে হবে যে পিরিয়ডিক টেবিলের কোন জায়গায় হচ্ছে এই অ্যাটম গুলা থাকে, ঠিক আছে। সো এটার জন্য খুবই শর্টে আমি লিখে দিচ্ছি যে গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে, গ্রুপ নাম্বার 3 কে আমরা রোমান লেটারে লিখে ফেলি, গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত, গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যতগুলা অ্যাটম আছে সবগুলা হচ্ছে ডি ব্লক অ্যাটম। আবারও বলি, গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যতগুলো অ্যাটম আছে সবগুলাই হচ্ছে ডি ব্লক অ্যাটম। এন্ড তারপরে যেটা জানতে হবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। সো ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এরকম যে N-1 ডি 1 to 10, দেন হচ্ছে কি এখানে থাকবে NS 0 to 1, N-1 ডি 1 থেকে 10, এন্ড হচ্ছে NS 0 to 1। এইটার মিনিংটা কি, এটা দেখে অনেক কমপ্লেক্স মনে হইতে পারে, ব্যাপারটা খুবই সিম্পল। আমি অলরেডি বলে দিছি এন এর যে পরিচয়টা সেটা ছিল কি, এন মানে আউটার মোস্ট শেল বা বাইরের একদম বাইরের যে শেলটা আছে সেটা। তো আমি একটা এক্সাম্পল দেখে তাহলে সহজে বুঝে যাবো। আমাদের খুবই পরিচিত একটা ডি ব্লক অ্যাটম হচ্ছে আয়রন। তাহলে আয়রনের টোটাল ইলেকট্রন হচ্ছে 26। আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, 1s2 2s2 2p6, দেন হচ্ছে 3s2, দেন 3p6, তারপর আছে 3d, তারপর আছে 4s। তো আমরা অলরেডি জানি যেহেতু 4s এর এনার্জি কম তাহলে 4s কে আগে ইলেকট্রন দিতে হবে। এখানে দেখো কতটা চলে গেছে, 10টা, আর এখানে আরো 8টা, 18টা চলে গেছে। বাকি আছে 26 এ যাওয়ার জন্য 8টা। তো 8টা থেকে 2টা ইলেকট্রন আগেই 4s এ দিয়ে দিতে হবে, বাকি আছে 6টা। সেই 6টা ইলেকট্রন কোথায় যাবে, এই যে 3d তে চলে যাবে, ঠিক আছে, 3d তে চলে যাবে। তো এখানে খেয়াল করো তার আউটার মোস্ট শেল যেটা আছে সেটা হচ্ছে 4 নাম্বার শেল। আউটার মোস্ট শেল কত, 4 নাম্বার শেল। এবং 4 নাম্বার শেলে বা আউটার মোস্ট শেলে একটা কি আছে, এস অরবিটাল আছে। এই যে আমাদের জেনারেল যে ফর্মুলাটা ছিল, জেনারেল যে ইলেকট্রনিক কনফিগারেশনটা ছিল, সেখানে খেয়াল করো আউটার মোস্ট শেলের সাথে একটা এস অরবিটাল থাকতেই হবে, এবং সেটা আছে। সেই এস অরবিটালে 0 থেকে একটা ইলেকট্রন, সরি এক না, এখানে 2 হবে, আমি ভুলে 1 লিখে ফেলছি। এই জায়গাটাতে 0 থেকে কতটা ইলেকট্রন থাকতে পারে, 0 থেকে 2 এই নাম্বার ইলেকট্রন থাকতে পারে,
ঠিক আছে। এস এর মধ্যে তো আমরা জানি 0 থেকে 2 বলতে এখানে আলটিমেটলি অনেক সময় 0 হয়ে যায় যখন হচ্ছে গিয়ে আমাদের হাফ ফিল্ড ফুল ফিল্ড এই রুলটা চলে আসে। এটারও একটা এক্সাম্পল আমরা দেখবো। কিন্তু নর্মালি ধরে নিই আমরা এখানে কতটা ইলেকট্রন থাকতে পারে, 0 থেকে 2 এরকম নাম্বার ইলেকট্রন থাকতে পারে। সো মেইন কনসার্নটা কি এখানে খেয়াল করো, আমাদের টার্গেট ছিল যে এই জেনারেল ফর্মুলাতে এন এর যে পরিচয়টা সেটা ছিল কি আউটার মোস্ট শেল। সো আউটার মোস্ট শেলের সাথে একটা এস অরবিটাল থাকতে হবে যেটা এখানে আছে। তাছাড়া এখানে খেয়াল করো n-1 এই কথাটার মিনিংটা কি, যে আউটার মোস্ট শেলের ঠিক আগের যে শেলটা আছে সেটা, আউটার মোস্ট শেলের ঠিক আগের যে শেলটা আছে সেটাকে আমরা বলতেছি n-1। এন্ড ওই n-1 এর সাথে কি থাকতে হবে, একটা ডি অরবিটাল থাকতে হবে। সো দেখতেই পাচ্ছ এখানে কি আছে, 3D। 3D মানে কি, আউটার মোস্ট শেল ছিল হচ্ছে 4, 4 থেকে হচ্ছে এক কমে কত হয়ে গেছে 3, এবং সেইটার সাথে কে আছে, একটা ডি অরবিটাল আছে। এন্ড সেই ডি অরবিটালে ইলেকট্রন থাকার কথা ছিল 1 থেকে 10টা, দেখো এখানে 6টা আছে। তার মানে সে এই যে জেনারেল ফর্মুলা আছে সে এটাকে মেনটেন করতেছে। সো আমরা দেখবো যে সকল ডি এলিমেন্টের ক্ষেত্রে বা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, সকল ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যেটা হবে যে তারা এই জেনারেল ফর্মুলাটা মেনে চলবে, n-1, d 1 থেকে 10 এবং ns 0 থেকে 2। এটার মিনিংটা আমি বলে দিলাম যে লাস্ট অরবিটের মধ্যে এস অরবিটাল থাকতে হবে একটা, এবং তার আগের যে অরবিটটা আছে সেখানে একটা ডি অরবিটাল থাকতে হবে, এবং ওগুলোতে অবশ্যই ইলেকট্রন থাকবে। কোনোটাতে হচ্ছে ডি তে থাকবে 1 থেকে 10টা, আর এস এ থাকবে হচ্ছে 0 থেকে 2, এইরকম ফর্মেটে। কখনো কখনো এসে ইলেকট্রন নাও থাকতে পারে। So, এই হচ্ছে মেইন ব্যাপার সেবার, যে আমরা এই আয়রনের ব্যাপারটা দেখলাম যে সে এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন মেনে চলতেছে। তাছাড়া এখান থেকে আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে লাস্ট ইলেকট্রন যেটা আছে সেটা কোথায় এন্টার করছে, এখানে 3D তে, অর্থাৎ ডি অরবিটালে এন্টার করছে। তাহলে যেহেতু লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে গেছে, সুতরাং আমরা বলতে পারি এই আয়রনটা হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট। আয়রন হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট। আমরা এখান থেকে আরো একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত, 24, ঠিক আছে, ক্রোমিয়াম হচ্ছে 24। তাহলে আমরা এখান থেকে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d, তারপরে 4s। তো এখানেও সিমিলার কেস, আমাদের কাছে টোটাল ইলেকট্রন আছে হচ্ছে এই পর্যন্ত 18টা চলে গেছে, বাকি আছে 6টা। বাকি আছে কতটা, 6টা। সো 6টার মধ্য থেকে রুল কি, আগে হচ্ছে 4s এ 2টা দিয়ে দিতে হয়, আর তারপরে যেটা করতে হয় যে ডি তে হচ্ছে বাকি আছে যে 4টা, ওগুলা বসাইতে হয়। কিন্তু আমরা যেহেতু চ্যাপ্টার 2 পড়ে ফেলছি, সেখানে হোর্নস প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল পড়ে আসছি। সেটা বলছিল যে হাফ ফিল্ড থাকলে কোনো একটা অরবিটাল সেটা মোর স্টেবল হয়। এইটার জন্য আমরা যেটা করব, এস এ 2টা ইলেকট্রন না দিয়ে একটা ইলেকট্রন দিব, এবং ওই যে ডি তে ছিল 4টা, এখন কয়টা হয়ে যাবে, 5টা। তো দেখা যাচ্ছে আমাদের ডি হচ্ছে হাফ ফিল্ড, একই সাথে এস ও হচ্ছে হাফ ফিল্ড, মানে দুইটাই হচ্ছে মোর স্টেবল হয়ে গেল। সো এই স্টেবিলিটি অর্জনের জন্য আমাদের জাস্ট একটা এক্সেপশন চলে আসছে এখানে, ইলেকট্রনিক কনফিগারেশনের নর্মাল যে আউফবাউ প্রিন্সিপাল ছিল সেটাকে ব্রেক করে আমরা এখন হোর্নস প্রিন্সিপাল কাজে লাগাইলাম। ওকে। সো এখান থেকে খেয়াল করো, তার যে লাস্ট ইলেকট্রন ছিল সেটা কিন্তু ডি তেই এন্টার করছিল, সো এই জন্য আমরা এটাকে ডি ব্লক এলিমেন্ট বলতেছি। এন্ড সে কিন্তু ওই জেনারেল ফর্মুলা মেনটেন করে চলে। কারণটা খেয়াল করো, তার যে লাস্ট অরবিট যেটা আছে সেটা 4 নাম্বার অরবিট বা 4 নাম্বার শেল। ওই শেলের সাথে একটা এস অরবিটাল আছে, এন্ড ওইখানে ইলেকট্রন থাকার কথা ছিল 0 থেকে 2টা, আছে একটা। সিমিলারলি তার ডি তে, মানে তার আগের যে শেলটা আছে, লাস্ট কক্ষপথের আগের কক্ষপথ, যেটাকে আমরা বলতে পারি আউটার মোস্ট শেলের আগের শেল, সেটা হচ্ছে n-1। n-1 এর ভ্যালু এখানে কত হওয়া উচিত, 3, সেটাই আছে। তাছাড়া তার সাথে ডি অরবিটাল থাকার কথা ছিল, এটাও আছে। এন্ড এই জায়গাটাতে ইলেকট্রন থাকার কথা ছিল 1 থেকে 10টা, যেটা এখানে 5টা আছে। সো অবভিয়াসলি সে এই যে জেনারেল ফর্মুলা যেটা আছে সেটাকে সে মেনটেন করে চলে। সো আমরা এই যে ক্রোমিয়াম যেটা আছে এটাকে কি বলতে পারি, এটা একটা ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে এখান থেকে, পাশাপাশি এই যে ইনফরমেশন গুলো অবশ্যই মনে রাখতে হবে, না হলে আমরা এমসিকিউ হচ্ছে আটকায় যাব। আমি একটু পিরিয়ড টেবিলে দেখিয়ে দিতে পারি, এই যে আমাদের এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3, এখান থেকে শুরু করে একদম গ্রুপ নাম্বার 12, অর্থাৎ এই যে স্ক্যান্ডিয়াম যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, এইটুকু হচ্ছে সবগুলা কি ট্রানজিশন মেটাল। আচ্ছা, ট্রানজিশন না, সরি, ডি ব্লক এলিমেন্ট। এন্ড ওই জায়গাটাতে কিছু স্পেশাল এলিমেন্ট আছে যেগুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলে থাকি বা ট্রানজিশন মেটাল, সেগুলো আমরা পরে পাবো। আপাতত এই যে ব্লু কালার যতগুলো এলিমেন্ট আছে এখানে সবগুলা কি ডি ব্লক এলিমেন্ট, এখানে কোনো এক্সেপশন নাই, সবগুলাই এখানে ডি ব্লক এলিমেন্ট। ওকে, এবার চলে আসো তাহলে এফ ব্লক এলিমেন্টে। এফ ব্লক এলিমেন্ট সম্পর্কে শুরুতেই যে ডেফিনেশনটা জানতে হবে এটা আমরা অলরেডি জানি। ওকে। সো আমরা যে ডেফিনেশনটা শিখতে চাচ্ছিলাম সেটা অলরেডি জানি, যে লাস্ট ইলেকট্রন যেটা আছে সে হচ্ছে এন্টার করবে কোথায়, লাস্ট ইলেকট্রন এন্টার করবে আমাদের এফ ব্লকে, ঠিক আছে, এফ অরবিটাল। সো এই জন্য নামটা হয়ে যাবে কি এফ ব্লক এলিমেন্ট।
তাছাড়া টোটাল কতটা ইলেকট্রন আছে, টোটাল কতটা এলিমেন্ট আছে সেটাও জানতে হবে। সো দেখতেই পাচ্ছ এখানে টোটাল এফ ব্লক এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলে কতটা, 27। ওকে, তারপরে যেটা জানতে হবে এই যে 27 যে এলিমেন্ট গুলো আছে সেগুলো পিরিয়ডিক টেবিলে কোথায় আছে সেটা জানতে হবে। তো সেটা আমি লিখে দিচ্ছি, এটা খুবই সিম্পল, মানে সব থেকে ইজি বলা যায় এই এফ ব্লক এলিমেন্টের যে পজিশনটা সেটা জানা সব থেকে ইজি। তো এটার পজিশনটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 3। এই যে গ্রুপ নাম্বার 3 যেটা আছে সেই গ্রুপ নাম্বার 3 এর পিরিয়ড নাম্বার হচ্ছে 6 এবং 7, আমি আলাদা করে লিখে দিচ্ছি। গ্রুপ নাম্বার 3 সবগুলা এফ ব্লক এলিমেন্ট কোন গ্রুপে থাকবে, সে হচ্ছে গ্রুপ নাম্বার 3-তে থাকবে। এন্ড গ্রুপ নাম্বার 3 এর কোন জায়গায় থাকবে, গ্রুপ নাম্বার 3 এর পিরিয়ড 6 এবং পিরিয়ড 6-এ থাকবে, মানে 7-এ থাকবে, পিরিয়ড 6 এবং 7। সো আমি পজিশন গুলো ক্লিয়ার করে দিলাম যে আমাদের এফ ব্লক এলিমেন্ট যারাই থাকবে তারা হচ্ছে গ্রুপ নাম্বার 3-তে থাকবে এবং তাদের যে পিরিয়ডটা সেটা হবে হয় 6 না হয় 7। আমরা একটু দেখে আসি পিরিয়ডিক টেবিলের মধ্যে। এই যে এখানে খেয়াল করো, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, আমাদের গ্রুপ নাম্বার 3 যেটা আছে, গ্রুপ নাম্বার 3 সেটা হচ্ছে এই যে 2 গেল, এই যে 1 গেল, তারপরে 2 গেল, তারপরেই তো আমাদের 3, তাই না? তারপরেই হচ্ছে আমাদের 3। যদি এখানে পিরিয়ডিক টেবিলটা ওইভাবে দেওয়া না, এই জন্য একটু বুঝতে কষ্ট হইতে পারে। 21, তারপরে হচ্ছে নিচে আছে 39, এই যে 21 এর পরে 39 আছে, তারপরে হচ্ছে কত আছে, 71। একটু ভালো করে তোমরা যদি খেয়াল করো, আগের যে পিরিয়ডটা ছিল, এই যে এই পিরিয়ডটা 5 নাম্বার পিরিয়ড, সেখানে লাস্ট অ্যাটম কি ছিল, লাস্ট অ্যাটম ছিল হচ্ছে 54। তারপরে আছে কত, 55। তারপরে আছে কত, 56। তারপরে এখানে কততে চলে গেছে, 71-এ। তাহলে মাঝখানে যে অ্যাটম গুলো আছে তারা কোথায়, তারা এই যে নিচে চলে গেছে ল্যান্থানাইট সিরিজে। আমরা এটা 19-এ দেখে আসছি যে এই যে এখানে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মধ্যে চলে যায়। সিমিলারলি এই জায়গাতে অনেকগুলো এলিমেন্ট আছে, তারা কোথায় চলে যায়, অ্যাক্টিনাইট সিরিজে। তাহলে এই যে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজে যে অ্যাটম গুলো আছে সেগুলাকেই আমরা মেইনলি বলে থাকি হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। সিম্পলি যদি তাদের পজিশন আমরা ডিটারমাইন করতে চাই বা পজিশন মেনশন করতে চাই, পজিশন হবে কি, গ্রুপ নাম্বার 3 এর গ্রুপ নাম্বার 3 এর পিরিয়ড 6 এবং পিরিয়ড 7-এ যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা নাম দিতে পারবো এফ ব্লক এলিমেন্ট। তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। লাস্টলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এরকম যে n-2, n-2, তারপরে হচ্ছে কি তোমার এফ অরবিটাল থাকবে এটার সাথে, এবং এফ অরবিটালে আমরা অলরেডি জানি টোটাল ইলেকট্রন ধরতে পারে কতটা, 1 থেকে 14টা, কন্টেইন করতে পারে 1 থেকে 14টা। এন্ড তারপরে থাকবে যেটা সেটা হচ্ছে n-1, এন্ড এখানে কি থাকবে, একটা ডি অরবিটাল থাকবে। এন্ড ওই ডি তে যেটা হবে নর্মালি 0, 1, 2 এরকম থাকবে, হয় একটা জিরোটা, না হয় একটা, না হয় দুইটা, এরকম ইলেকট্রন থাকবে। আর যেটা হবে তার সাথে হচ্ছে ns2, অর্থাৎ এস অরবিটাল থাকবে লাস্ট বা আউটার মোস্ট শেলের সাথে। দেখো এই ব্যাপারটা মনে রাখা খুবই ইজি, আর আমি অলরেডি বলে দিচ্ছি এন মানে হচ্ছে আউটার মোস্ট শেল। তাহলে আউটার মোস্ট শেলে কি থাকবে, একটা এস অরবিটাল থাকবে, এবং সেই এস অরবিটালে ইলেকট্রন থাকবে হচ্ছে দুইটা। একটু ভেতরে আসি আমরা, একটা শেল ভেতরে আসলাম, n-1 হয়ে গেল। n-1 মানে হচ্ছে আউটার মোস্ট শেলের ঠিক আগের শেল। ওই শেলের মধ্যে আমাদের একটা ডি অরবিটাল থাকতে হবে, এন্ড ওই জায়গাটাতে ইলেকট্রন দেখা যাবে ম্যাক্সিমাম কেসে যেটা হয়, হয় জিরোটা, না হয় ওয়ানটা, না হয় দুইটা, এরকম নাম্বার ইলেকট্রন থাকে এখানে। এর থেকে একটু ভিতরে যদি আসি, মানে আউটার মোস্ট শেলের আগের শেল, সেখানে আমাদের ভ্যালুটা কত হয়ে যায়, শেলের ভ্যালুটা হয়ে যায় n-2। এন্ড ওই জায়গাটাতে আমাদের এফ অরবিটাল থাকতে হবে, আর ওই এফ অরবিটালে ইলেকট্রন থাকবে 1 থেকে 14টা। সো আমরা এখানে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করতেছি না, কারণ এফ ব্লক এলিমেন্ট যেগুলো আছে অনেক বড় বড় এলিমেন্ট, মানে তাদের মধ্যে ইলেকট্রন নাম্বার অনেক বেশি। সো ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, একদমই প্রয়োজন পড়ে না বলা যায়। সো এই জন্য ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা যাচ্ছি না, কিন্তু বেসিক ব্যাপারটা কি এটা একটু জানতে হবে। বেসিক ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় তার যে লাস্ট ইলেকট্রন যেটা আছে সে দেখবা যে এই যে এফ অরবিটালে এসে প্রবেশ করবে। যেহেতু লাস্ট ইলেকট্রন এফ এ আইসা প্রবেশ করতেছে, সুতরাং আমরা বলতে পারি ওই অ্যাটমটা হচ্ছে একটা এফ ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ওই অ্যাটম বা ওই এলিমেন্টটা হচ্ছে একটা এফ ব্লক এলিমেন্ট। এন্ড এফ অরবিটালে বা এফ যে ঘরটা আছে সেখানে আমরা জানি যে টোটাল ইলেকট্রন কতটা থাকে, 1 থেকে 14টা। ওকে, সো এই তিনটা ইনফরমেশন এখান থেকে মনে রাখতে হবে এফ ব্লক রিলেটেড। একটা হচ্ছে তার মধ্যে টোটাল এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট টোটাল পিরিয়ডিক টেবিলে আছে 27টা, এবং তাদের পজিশন হচ্ছে গ্রুপ নাম্বার 3 এর পিরিয়ড 6 এবং পিরিয়ড 7-এ। তাছাড়া তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে যে আউটার মোস্ট শেলে একটা এস অরবিটাল থাকবে, তার ভেতরের শেলে থাকবে একটা ডি অরবিটাল, তারও ভেতরের শেলে থাকবে একটা এফ অরবিটাল। সো আশা করি বোঝা গেল।
আমরা এবার যেটাতে যাব সেটা হচ্ছে, এটা 19-এ পড়ে ফেলছো, ডিটারমিনেশন অফ গ্রুপ নাম্বার এন্ড পিরিয়ড নাম্বার অফ এন এলিমেন্ট। একটা এলিমেন্টের গ্রুপ নাম্বার, সে কত নাম্বার গ্রুপে আছে এন্ড কত নাম্বার হচ্ছে পিরিয়ডে আছে, এই ব্যাপারটা আমরা কিভাবে হচ্ছে বের করতে পারি। সো এটা বের করার জন্য প্রত্যেকটা ব্লকের এলিমেন্টের জন্য আলাদা আলাদা প্রিন্সিপাল বা আলাদা আলাদা রুল আছে। আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কিভাবে তার গ্রুপ নাম্বার এবং হচ্ছে পিরিয়ড নাম্বার ডিটারমাইন করতে পারি। ওকে, সো পিরিয়ড নাম্বার ডিটারমিনেশন সব থেকে ইজি। আমরা যেটা করব, পিরিয়ড নাম্বারের ক্ষেত্রে আমি একটা লাইনে লিখে দিব, সেটা হচ্ছে যে একটা এলিমেন্ট কত নাম্বার পিরিয়ডে আছে সেই ব্যাপারটা জানার জন্য তার সব থেকে বেশি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত সেটা জানলেই হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শর্টে, সেটা হচ্ছে পিরিয়ড নাম্বার হচ্ছে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা কোয়ান্টাম নাম্বার 4 ধরনের পড়ে আসছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো একটা অ্যাটমের, একটা এলিমেন্টের কত নাম্বার পিরিয়ডে সে আছে পিরিয়ডিক টেবিলে, সেই ব্যাপারটা জানার জন্য তার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত এটা জানলেই হবে। সো এইটুকু মনে রাখা লাগবে যে পিরিয়ড নাম্বার মানে হচ্ছে একটা অ্যাটমের হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কিভাবে গ্রুপ নাম্বার ডিটারমাইন করতে হয় এবং পিরিয়ড নাম্বার তো বলেই দিলাম, সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 12। ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2, তারপরে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে 3s2, তারপরে হচ্ছে 3p। আচ্ছা, 3s2 দিলেই হচ্ছে আমাদের 12টা হয়ে যাচ্ছে, এই যে 1 2 3 4 10 2 বার। সো এখানে খেয়াল করো তার যে লাস্ট ইলেকট্রনটা সেটা কোন অরবিটালে প্রবেশ করেছে, এই যে এস অরবিটালে। এন্ড আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে তার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত। হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। দেখো প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে 1, তারপরে আছে 2, তারপরে আছে 3, মানে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি তার পিরিয়ড নাম্বার যেটা আছে, আমরা এটাকে পি দ্বারা এক্সপ্রেস করতে পারি। তার পিরিয়ড নাম্বার হচ্ছে কত, 3। আর তার গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার বের করা এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে সব থেকে ইজি। এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে তার এস অরবিটালে, আউটার মোস্ট শেলের এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের নাম্বারই হচ্ছে তার গ্রুপ নাম্বার। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেল হচ্ছে 3 নাম্বার শেল, এন্ড 3 নাম্বার শেলে আছে আমাদের এস অরবিটাল। ওই এস অরবিটালে আছে কতটা ইলেকট্রন, 2টা, তাহলে তার গ্রুপ নাম্বার হবে কত, 2। সো এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, পিরিয়ড নাম্বার হবে তার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং তার গ্রুপ নাম্বার হবে আউটার মোস্ট শেলে যে এস অরবিটাল আছে সেই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যার সমান সংখ্যক তার গ্রুপ নাম্বার হবে। আমরা এখান থেকে আরো একটা এক্সাম্পল দেখতে পারি চাইলে, ধরো হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2, তারপরে আছে 2s2, 2p6, দেন 3s আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 3s এর পরে 3pও আছে। এখানে টোটাল 19টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 6টা। তাহলে অলরেডি চলে গেছে কতটা, 18টা। বাকি আছে কতটা, একটা। এন্ড ওই একটাকে আমরা 3D তে দিব নাকি 4s এ দিব এটা আমাদের অলরেডি জানা আছে। আমরা চাইলেও 3D তে দিতে পারবো না, কারণ 3D র এনার্জি বেশি। তাহলে ইলেকট্রনটাকে আমাদের দিতে হবে কোথায়, 4s এ। তাহলে এই যে তার লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করেছে, এস অরবিটালে। এন্ড তার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, সেটা হচ্ছে 4। তাহলে তার পিরিয়ড নাম্বার হবে 4। এন্ড তার যে আউটার মোস্ট শেল আছে সেই আউটার মোস্ট শেলে যে এস অরবিটালটা আছে সেই এস অরবিটালে ইলেকট্রন আছে কতটা, একটা। তাহলে তার গ্রুপ নাম্বার হবে কত, 1। সো ইজিলি বোঝা যাচ্ছে যে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ নাম্বার হবে আউটার মোস্ট শেলের যে এস অরবিটাল সেই এস অরবিটালের ইলেকট্রন নাম্বারের সমান। আর তার পিরিয়ড নাম্বার হবে যে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত, তত সংখ্যক তার পিরিয়ড থাকবে, ঠিক আছে। এবার আসো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। সো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল ধরে নিই, ধরো হচ্ছে আমাদের ফসফরাস, এটা নিয়ে কাজ করি, ফসফরাস। সো ফসফরাসের হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন আছে 15টা। ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি লিখি 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, দেন হচ্ছে 3s2, দেন হচ্ছে 3p। সো আমাদের কাছে টোটাল এক্সট্রা ইলেকট্রন আছে 3টা, এন্ড এটা হয়ে যাবে কি 3p3। আমরা চাচ্ছি এটার গ্রুপ নাম্বার এন্ড হচ্ছে পিরিয়ড নাম্বার বের করতে। সো পিরিয়ড নাম্বার বের করা খুবই সিম্পল, আমরা অলরেডি দেখে ফেলছি যে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা আছে ওইটাই তার পিরিয়ড নাম্বার। তো এখানে দেখাই যাচ্ছে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। তাহলে পি এর ভ্যালু হয়ে যাবে এখানে 3। আমাদের শুধু বের করতে হবে কিসের ভ্যালু, গ্রুপ নাম্বার। সো গ্রুপ নাম্বার কিভাবে বের করতে হয় আমাদের পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে সেটা একটু মনে রাখতে হবে। পি ব্লক এলিমেন্টের আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকবে, দেখো আউটার মোস্ট শেল বলতে আমরা কোন শেলটাকে বলতেছি, থার্ড শেল। থার্ড শেলে টোটাল ইলেকট্রন কতটা আছে, এস এ আছে 2টা, পি তে আছে 3টা। তাহলে আউটার মোস্ট শেলে টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে 2 + 3 মানে 5। সো আমাদের গ্রুপ নাম্বার যখন বের করতে হবে পি ব্লক এলিমেন্টের আউটার মোস্ট শেলের টোটাল ইলেকট্রনটা আগে আমরা নিব এবং তার সাথে 10 যোগ করে দিব। তাহলে টোটাল এখানে কত আসতেছে, 15।
এই নাম্বারটা দেখে বুঝতেই পারতেছি আমাদের ফসফরাস হচ্ছে গ্রুপ নাম্বার 15তে আছে, বা এটার গ্রুপ নাম্বার হচ্ছে 15। তাহলে আবার একটু আমি রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ নাম্বার বের করতে গেলে কি করা লাগে? আউটার মোস্ট শেলে টোটাল ইলেকট্রন নিতে হয়, তার সাথে হচ্ছে 10 যোগ করতে হয়, যোগ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের পি ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার। আমরা এখান থেকে আরো একটা এক্সাম্পল দেখতে পারি, ধরো হচ্ছে আমরা এখান থেকে ধরো ফ্লোরিন, ফ্লোরিন কি পি ব্লক কিনা এটা আমরা যাচাই করে ফেলতে পারি। দেখো ফ্লোরিন, তো ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি 1s2 2s2, দেন তার কাছে টোটাল ইলেকট্রন আছে কতটা? 9টা। অলরেডি 4টা দিয়ে দিছি, বাকি আছে 5টা। তো চাইলে আমি সেই 5টা পি তে দিয়ে দিতে পারি। যেহেতু তার লাস্ট ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে, সো আমরা তাকে বলতে বলতে পারি সে হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। এন্ড তার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কত? 2। তাহলে তার পিরিয়ড নাম্বার হবে এখানে 2। আর তার গ্রুপ নাম্বার বের করার জন্য কি করতে হয়? যে আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করতে হয়। তো এখানে আউটার মোস্ট শেলে ইলেকট্রন টোটাল আছে 2 + 5, মানে হচ্ছে 7। তাহলে এই 7 এর সাথে আরো 10 যোগ করলে সেটা হয়ে যাবে কত? 7 এর সাথে 10 যোগ করলে সেটা হয়ে যাবে 17। সো এখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের ফ্লোরিনটা গ্রুপ নাম্বার 17 আছে। সো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আশা করি গ্রুপ নাম্বার এবং পিরিয়ড নাম্বার ডিটারমিনেশনটা ইজিলি করতে পারবা। আচ্ছা, এখান থেকে নতুন একটা টপিক চলে আসে, সেটা হচ্ছে মেটালয়েডস। তো এখান থেকে জাস্ট একটু নামগুলো মনে রাখতে হবে। মেটালয়েডস মানে হচ্ছে যারা মেটাল এবং নন মেটালের মাঝামাঝি একটা স্টেজে থাকে, বা এরকম মাঝামাঝি কাজ করে, তাদেরকে আমরা মেটালয়েডস বলে থাকি। সো টোটাল এখানে মেইনলি 6টা মেটালয়েডস হচ্ছে মানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে মাঝে মধ্যে অ্যাস্ট্রোটিন যেটা আছে সেও হচ্ছে খুবই ভাইটাল রোল প্লে করে, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমাদের এই 6টার নাম মনে রাখতে হবে: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং হচ্ছে টেলুরিয়াম। এই নামগুলো একটু মনে রাখতে হবে: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। তাছাড়া সাথে কি আছে? অ্যাস্ট্রোটিন। এটাও একটু চাইলে মনে রাখতে পারো, কিন্তু এই জিনিসগুলো, এই 6টা হচ্ছে মেজর, আর এটা মাঝে মধ্যে কাজে লাগে আমাদের। সো এইটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমাদের পড়তে হবে যে পি ব্লক এলিমেন্ট যারা ছিল, টোটাল আমাদের পি ব্লক এলিমেন্ট কতটা ছিল? পি ব্লক এলিমেন্ট টোটাল ছিল কিন্তু তার আমাদের হচ্ছে 36। টোটাল কতটা ছিল? 36। আমরা একটু আগে দেখে এসেছি যে পি ব্লক এলিমেন্ট টোটাল আছে কতটা? 36টা। সো এই 36 এর মধ্যে আমাদের মেটালয়েডস কতটা? 36 এর মধ্যে মেটালয়েডস হচ্ছে টোটাল, এই যে আমরা এখানে 6টা মেজর 6টা দেখতে পাচ্ছি। এন্ড বাকি যে নেমগুলো আছে, অ্যাস্ট্রোটিন ছাড়া আরো দুই একটা আছে, আমরা ওগুলো আর এখানে যাচ্ছি না। মেইনলি এই 6টার নাম মনে রাখতে হবে ভালোভাবে: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, আর হচ্ছে অ্যান্টিমনি। আচ্ছা, অ্যান্টিমনি, টেলুরিয়াম, 4টা লিখছি: অ্যান্টিমনি আর হচ্ছে টেলুরিয়াম। সো এই 6টা হচ্ছে মেজর আমাদের মেটালয়েডস। আর তাছাড়া অ্যাস্ট্রোটিনটাও সাথে মনে রাখতে হবে। সো এইটাই হচ্ছে মেইন ব্যাপার, যে পি ব্লক টোটাল ছিল হচ্ছে 36টা, তার মধ্যে এই কয়েকটা হচ্ছে মেটালয়েডস, আর বাকিগুলো হচ্ছে নন মেটাল। ঠিক আছে, পি ব্লকের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে নন মেটাল, কিছুটা হচ্ছে মেটালয়েডস, আর এখানে কোনো মেটাল পাওয়া যাবে না। তোমরা অলরেডি দেখেছো যে পিরিয়ডিক টেবিলের বাম পাশে যারা থাকে, এই যে লেফট সাইডের দিকে যারা আছে, তারা ম্যাক্সিমাম কেসে হচ্ছে মেটাল, এই যেগুলো হচ্ছে মেটাল। কিন্তু রাইট সাইডে যারা থাকে তারা হচ্ছে কি? নন মেটাল। এই যে ধরো এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে নন মেটাল। তাহলে মেটাল কারা? বাম সাইডে যারা থাকবে, আর নন মেটাল হচ্ছে ডান সাইডে যারা থাকবে। আর ওই নন মেটালের মধ্যে কিছু স্পেশাল এলিমেন্ট মাঝে মধ্যে পাওয়া যায়, যাদেরকে আমরা মেটালয়েডস বলে থাকি। সো মেটালয়েডস এর নামগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হোয়াই এস এন্ড পি ব্লক এলিমেন্টস আর কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এস ব্লক এলিমেন্ট আছে টোটাল হচ্ছে আমাদের 14টা, এবং পি ব্লক আছে 36টা। এই যে টোটাল এতগুলা এলিমেন্টকে একসাথে কেন রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়? সো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কথাটার মিনিংটা কি সেটা আগে জানতে হবে। রিপ্রেজেন্টেটিভ মানে কি? যে অন্যকে রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যে অন্যকে কি করে? রিপ্রেজেন্ট করে। সো এই যে পি ব্লক এলিমেন্ট যারা আছে বা এস ব্লক এলিমেন্ট যারা আছে, তারা সবাই একজন আরেকজনকে কি করতে পারে? রিপ্রেজেন্ট করতে পারে। কিরকম রিপ্রেজেন্ট করে? ওই যে ইলেকট্রনিক কনফিগারেশনের দিক থেকে রিপ্রেজেন্ট করে। আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো হচ্ছে আমরা পটাশিয়াম নিয়ে কাজ করতেছি। আচ্ছা, পটাশিয়াম নেওয়ার দরকার নেই, সহজ একটা নেই। ধরো হচ্ছে আমরা সোডিয়াম নিয়ে কাজ করতেছি, একই সাথে আমরা হচ্ছে আয়রন নিয়ে কাজ করতেছি। আয়রন কিন্তু এস অর পি ব্লক এলিমেন্ট না, আয়রন হচ্ছে কি? ডি ব্লক এলিমেন্ট। সো সোডিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি লিখি, 1s2, তারপরে আছে 2s2, তারপরে আছে 2p6, দেন হচ্ছে 3s1। আর আয়রনের ক্ষেত্রে যেটা লিখবো সেটা হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে আছে 2p6, তারপরে আছে 3s2, তারপরে আছে 3p6, তারপরে আছে 3d, এন্ড লাস্টলি আছে 4s। তো আমাদের কাছে টোটাল ছিল 18টা, আরো দিলাম এখানে দুইটা, তাহলে কতটা হলো? 20টা। আরো বাকি আছে 6টা, সো এখানে দিয়ে দিলাম 6টা। সো এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু আমরা আগেই দেখে আসছি যে আয়রনের পাশে আরো একটা লিখছিলাম আমরা, সেটা হচ্ছে ক্রোমিয়াম। সো ক্রোমিয়ামের ব্যাপারটা যদি আবার একটু লিখি, 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে 3s2, 3p6,
3D এখানে ছিল 5, আর 4s এর ক্ষেত্রে কত ছিল 1। এই যে 4s এর ক্ষেত্রে কিন্তু 1 হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল 2। আর 3D এর ক্ষেত্রে হওয়ার কথা ছিল কত 4। কিন্তু ওই যে হোর্নস প্রিন্সিপাল অনুসারে আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে যে এটাকে মোর স্টেবল বানানোর জন্য ইলেকট্রন দিয়ে দেই 5টা 3D তে, আর একটা দেই হচ্ছে 4s এ। দেখো, আয়রনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইন্টারচেঞ্জ করা লাগে নাই, বা ইলেকট্রন একটাকে আরেকটা জায়গায় দেওয়া লাগে নাই। সহজ ভাষায় বললে আয়রনের ক্ষেত্রে আমাদের যে হোর্নস প্রিন্সিপাল সেটা অ্যাপ্লাই করা লাগে নাই, ঠিক আছে, এটা লাগে নাই। আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা প্রয়োজন পড়ে নাই। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি করতে হয়েছে, এটা প্রয়োজন পড়ছে, তার মানে একটাতে ইলেকট্রন চেঞ্জ করা লাগছে বা অল্টারনেট করা লাগছে, আর একটাতে ইলেকট্রন অল্টারনেট করা লাগে নাই। তাহলে এই যে আয়রন, সে কি ক্রোমিয়ামকে রিপ্রেজেন্ট করতেছে? অবশ্যই না, ক্রোমিয়াম নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। ক্রোমিয়াম দেখো নিজেকে রিপ্রেজেন্ট করতেছে কিভাবে, সে এখানে একটা এক্সেপশন তৈরি করে ফেলছে, কিন্তু আয়রনের ক্ষেত্রে কিরকম কোনো এক্সেপশন আছে? নাই। তাহলে আয়রন রিপ্রেজেন্ট করতেছে মানে এক্সেপশন ছাড়া যে বিষয়গুলো সেগুলোকে, আর ক্রোমিয়াম রিপ্রেজেন্ট করতেছে এক্সেপশন সহ যে বিষয়গুলো আছে সেগুলোকে। তো দুইজনের রিপ্রেজেন্ট করার যে ব্যাপারগুলা, তারা তো সেই ব্যাপারগুলো তো ডিফারেন্ট, একদম আলাদা আলাদা। তো দেখা যাবে যে আয়রনের যে প্রপার্টিজ, মানে আয়রনকে দেখে তুমি যেভাবে চিনবা, ওই জিনিসটাই যদি তার পরিচয় হিসেবে জেনে রাখো, মানে ডি ব্লকের ক্ষেত্রে আমি এখানে স্পেসিফিক্যালি বলে দিই যে এই আয়রন আর ক্রোমিয়াম দুইটাই কি এখানে ডি ব্লক এলিমেন্ট। তো তুমি যদি ক্রোমিয়ামকে দেখে মনে করো যে সবগুলা ডি ব্লক এলিমেন্টের এরকম এক্সেপশন ঘটে, বাস্তবে কি সেটা ট্রু হবে? অবভিয়াসলি না, সেটা ভুল হয়ে যাবে। কারণ দেখাই যাচ্ছে আয়রনের ক্ষেত্রে এরকম এক্সেপশন ঘটে না। আবার তুমি যদি আয়রনকে দেখে চিন্তা করো যে আসলেই ডি ব্লকের ক্ষেত্রে কোনো ধরনের এক্সেপশন হয় না, সেটাও কি ট্রু হবে? অবভিয়াসলি হবে না, কারণ দেখা যাচ্ছে আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে কি আছে, এক্সেপশন আছে। তো দেখা যাচ্ছে, খুব সহজ কথায় বলতে গেলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আয়রন ক্রোমিয়ামকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, আবার ক্রোমিয়ামও আয়রনকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তাহলে তারা একটা আরেকটার রিপ্রেজেন্টেটিভ না, মানে একজন আরেকজনকে রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু এস আর পি ব্লকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে, বিশেষ করে এস আর পি এদের ক্ষেত্রে দেখা যায় যে এস এর ক্ষেত্রে কোনো এক্সেপশন নাই, মানে এই যে ইলেকট্রন কমানো বাড়ানোর প্রয়োজন হয় না। পির ক্ষেত্রেও কোনো ধরনের ইলেকট্রন বাড়ানো কমানোর প্রয়োজন হয় না। মানে এরকম স্টেবিলিটি আসবে বলে যে চেঞ্জ করা লাগে এরকম কোনো কেস তৈরি হয়ই না। এই জন্য এস আর পি যারা আছে, তারা একজন আরেকজনকে সহজেই কি করে ফেলতে পারে, রিপ্রেজেন্ট করে ফেলতে পারে। এই জন্য এস আর পি ব্লক এলিমেন্ট যারা আছে তাদেরকে বলা হয় কি, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। রিপ্রেজেন্টেটিভ কথার মানে কি, যে একজন আরেকজনকে রিপ্রেজেন্ট করতে পারবে। যেমন সোডিয়াম চাইলে ম্যাগনেসিয়ামকে রিপ্রেজেন্ট করতে পারে, ক্যালসিয়ামকে রিপ্রেজেন্ট করতে পারে। এদের কারো মধ্যে কিন্তু কি নাই, কোন মানে এক্সেপশন নাই। তো যেহেতু এক্সেপশন নাই, তাহলে সবার সবার ইলেকট্রনিক কনফিগারেশনের যে ক্যারেক্টারিস্টিক্স ওইটা সিমিলার। তাহলে একজন আরেকজনকে চাইলেই কি করতে পারে, চাইলেই এই যে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু ডি আর এফ এর ক্ষেত্রে সেটা পসিবল হয় না, তার কারণটা হচ্ছে তাদের তাদের একটাতে আছে এক্সেপশন আর একটাতে এক্সেপশন নাই। এই জন্য দেখা যায় যে একজন আরেকজনকে রিপ্রেজেন্ট করতে পারে না। তো এটা 2 মার্কের প্রশ্ন আসবে তোমাদের সিকিউতে, আশা করি অ্যান্সারটা গুছিয়ে লিখতে পারবা, চাইলে এখান থেকে এক্সাম্পলও দিতে পারো। এন্ড আমি যে বিষয়টা বললাম যে ইলেকট্রনিক কনফিগারেশন একটা আরেকটাকে রিপ্রেজেন্ট করে, যদি করতে পারে তাহলে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, আর না করতে পারলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট না। সো আশা করি বোঝা গেল। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ গ্রুপ নাম্বার। এই যে আমরা ডি ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার কিভাবে বের করতে পারি সেটা এখন শিখবো। অলরেডি আমরা এস ব্লক এলিমেন্টের গ্রুপ এন্ড পিরিয়ড নাম্বার কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। পি ব্লক এলিমেন্টের গ্রুপ এন্ড পিরিয়ড নাম্বার কিভাবে বের করতে হয় সেটাও দেখেছি। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের গ্রুপ এন্ড পিরিয়ড নাম্বার কিভাবে বের করতে হয়। ওকে, সো আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে সহজে বুঝে যাবে। ধরো হচ্ছে আয়রনের ব্যাপারটাই আবার লিখতেছি, আয়রন 26। তাহলে এখান থেকে যদি আমরা লিখে থাকি 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s। তো এখানে থাকবে 2টা ইলেকট্রন এন্ড এখানে থাকবে 6টা ইলেকট্রন। সো যেহেতু লাস্ট ইলেকট্রন ডি তে এসে প্রবেশ করছে, সো আমরা এটাকে ডি ব্লক এলিমেন্ট বলতে পারি। আমাদের কাজ হচ্ছে তার পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার জানা। সো দেখেই বুঝতে পারতেছো এখানে সেটা হচ্ছে তার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, এখানে 4। তার মানে তার পিরিয়ড হবে কত, 4। তার পিরিয়ড হবে 4। এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। সো গ্রুপ নাম্বার হচ্ছে এই যে তার যে এস অরবিটালটা আছে, আউটার মোস্ট শেলের যে এস অরবিটালটা আছে সেটাকে আমাদের কাউন্ট করতে হবে। একই সাথে আউটার মোস্ট শেলের আগের যে শেলটা আছে সেইখানে যে ডি অরবিটালের ইলেকট্রন যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করতে হবে। আমি যদি আলাদা করে বক্স করে বলে দিই, এই যে এতটুকু আউটার মোস্ট শেলের যে এস অরবিটাল সেখানে যতগুলো ইলেকট্রন থাকবে, এবং আউটার মোস্ট শেলের আগের যে শেলটা আছে সেটা ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, তার যে সামেশন বা তার যে যোগফল সেটাকে আমরা নাম দিতে পারবো তার গ্রুপ নাম্বার। তাহলে এখান থেকে জি এর ভ্যালু বা গ্রুপ নাম্বারের ভ্যালু কত আসবে, 6 + 2 মানে হচ্ছে 8।
সো ইজিলি বুঝতে পেরেছো আশা করি যে আয়রন বা এরকম যতগুলো ডি ব্লক এলিমেন্ট থাকবে তাদের গ্রুপ নাম্বার হবে আউটার মোস্ট শেলের যে এস অরবিটাল সেখানকার ইলেকট্রন প্লাস আউটার মোস্ট শেলের আগের শেলের যে ডি অরবিটাল থাকবে সেই ডি অরবিটালের ইলেকট্রনের সামেশন। এটাই হবে ডি ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার। আর পিরিয়ড নাম্বার সবার ক্ষেত্রে সিমিলার, যে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমি এখান থেকে আর এক্সাম্পল দেখাচ্ছি না, আশা করি তোমরা নিজেরাই বের করতে পারবে। আমি কয়েকটা একটু বলে দিই যে কোনটা কোনটা টেস্ট করবে। যে ক্রোমিয়ামেরটা একটু বের করার চেষ্টা করবে, একই সাথে হচ্ছে ম্যাঙ্গানিজেরটা বের করার চেষ্টা করবে। এই দুইজনের ক্ষেত্রে তাদের গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার কি হয় সেটা একটু বের করার চেষ্টা করবে। ওকে, এখান থেকে আমরা একটা স্পেশাল এলিমেন্টের নাম বের করি, সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টের মধ্যে কিছু স্পেশাল এলিমেন্ট পাওয়া যায় যাদেরকে আমরা কি নাম দিই? ট্রানজিশন এলিমেন্ট। তো আমি একদম ক্লিয়ারলি এটা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত আমাদের কাছে থাকবে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। সো এই ডি ব্লক যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে থেকে আমরা কি করব, তাদের মধ্যে থেকে কিছু আয়ন প্রডিউস করব, আয়ন প্রডিউস করব। সো আয়ন গুলা কিন্তু মানে এমনি এমনি তৈরি করলে হবে না, স্টেবল আয়ন প্রডিউস করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম স্টেবল আয়ন অফ ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, স্টেবল আয়ন অফ ডি ব্লক এলিমেন্টস। এন্ড ওই যে স্টেবল যে আয়নগুলো আছে সেগুলোর মধ্যে যদি ডি অরবিটাল থাকে, এন্ড সেই ডি অরবিটালে যদি হচ্ছে 1 থেকে 9 এই ফরম্যাটের ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা ওই এলিমেন্ট গুলাকে নাম দিতে পারবো হচ্ছে ট্রানজিশন মেটাল এলিমেন্টস বা ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, তখন কি আমরা নাম দিতে পারবো কি ট্রানজিশন এলিমেন্টস। ওকে, আমি আবার একটু বলে দিচ্ছি, এখান থেকে খেয়াল করো যে আমাদের কাছে যে সকল ডি ব্লক এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা শুরুতেই কি করে ফেলবো, আয়োনাইজড করে ফেলবো। এবং আয়ন এমনি এমনি তৈরি করলে হবে না, স্টেবল আয়ন তৈরি করতে হবে। স্টেবল আয়ন তৈরি করার পরে ওই জায়গাটাতে যদি ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9টা থাকে, 1 to 9 এই ফরম্যাটে থাকে, তখন কি আমরা ওই ডি ব্লক এলিমেন্ট যেটা ছিল সেটাকে কি নাম দিতে পারবো, ট্রানজিশন এলিমেন্টস বা ট্রানজিশন মেটাল এলিমেন্টস। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে আমরা অলরেডি দেখে আসছি যে গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যতগুলো অ্যাটম আছে সবগুলাই হচ্ছে ডি ব্লক অ্যাটম। তো সবার শুরুতেই, এই যে সবার শুরুতে তোমরা যদি আবার পিরিয়ডিক টেবিলটা একটু দেখো, সবার শুরুতে ছিল হচ্ছে স্ক্যান্ডিয়াম। গ্রুপ নাম্বার 3 তে সবার শুরুতেই কে ছিল, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম থেকে সামনে আগাইতে 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 আমরা সবার লাস্ট থেকে যাকে পাই সে হচ্ছে গ্রুপ নাম্বার 12 এ আছে জিঙ্ক। তাহলে আমরা যেটা করব, এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবগুলা অ্যাটম কি আমাদের ট্রানজিশন মেটাল হয় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। ওকে, শুরুতেই আমি হচ্ছে স্ক্যান্ডিয়ামের কথা আলাদা করে বললাম। স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা করি আমি, স্ক্যান্ডিয়াম কত, 21। তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে এরকম হবে 1s2, তারপরে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে আছে 3s2, তারপরে হচ্ছে 3p6, তার সাথে সাথে আছে হচ্ছে 3d এন্ড 4s। সো যখনই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাব অবভিয়াসলি আমাদেরকে আগে 4s ইলেকট্রন দিতে হবে, তারপরে হচ্ছে 3d তে দিতে হবে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে এখানে 18টা চলে গেছিল, বাকি ছিল 3টা, তার মধ্যে 2টা চলে যাবে 4s এ, একটা চলে যাবে হচ্ছে 3d তে। সো যেহেতু তার লাস্ট ইলেকট্রনটা এই ডি অরবিটালে আসছে, অবভিয়াসলি আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট। এবার আমাদেরকে কি করতে হবে, তাকে আয়োনাইজ করতে হবে। তো আয়োনাইজ করার জন্য আমরা বুঝতেই পারতেছি সে যেহেতু গ্রুপ নাম্বার 3 তে আছে, তাহলে সে যে আয়নটা প্রডিউস করবে সেটা হবে স্ক্যান্ডিয়াম 3+। তাহলে স্ক্যান্ডিয়াম 3+-এর যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে যাব, 1s2, 2s2, 2p6, তারপরে আছে কি 3s2, 3p6, 3d আর 4s। সো দেখো তার তো 3+, মানে সে কি করছে, 3টা ইলেকট্রন ডোনেট করে ফেলছে, তাহলে 4s এর মধ্যে ইলেকট্রন থাকবে 0টা, 3d এর মধ্যে ইলেকট্রন থাকবে কতটা, 0টা। আমাদের যে রিকোয়ারমেন্টস সেটা ছিল এরকম, কাউকে যদি ট্রানজিশন মেটাল এলিমেন্ট হইতে হয় তাহলে তার যে আয়নটা থাকবে, এই যে ডি ব্লক এলিমেন্টের যে আয়নটা থাকবে সেই আয়নের মধ্যে ইলেকট্রন থাকতে হবে ডি তে 1 থেকে 9টা। সো আমাদের যে আয়নটা এখানে প্রডিউস হয়েছে, স্ক্যান্ডিয়াম 3+, সেখানকার ডি অরবিটালে ইলেকট্রন কতটা আছে, 0টা, যেটা এই যে রিকোয়ারমেন্টস ছিল এটার সাথে ম্যাচ করতেছে না। থাকার কথা ছিল মিনিমাম একটা, ম্যাক্সিমাম 9টা, এখানে থাকতেছে হচ্ছে 0টা। এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম যেটা আছে, স্ক্যান্ডিয়াম যেটা আছে সে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। স্ক্যান্ডিয়াম হচ্ছে কি ডি ব্লক এলিমেন্ট, বাট নট এন নট এ ট্রানজিশন মেটাল এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে,
আমাদের স্ক্যান্ডিয়াম যেটা আছে সে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, সে হচ্ছে কি ডি ব্লক এলিমেন্ট, বাট সে কি না ট্রানজিশন এলিমেন্ট না। তো আশা করি বুঝতে পেরেছো ট্রানজিশন এলিমেন্ট হওয়ার জন্য আমাদের কি কি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস আছে। শুরুতেই তাকে কি করা লাগবে, আয়োনাইজড করা লাগবে, তাকে আয়োনাইজড করা লাগবে। তো আমরা তাকে আয়োনাইজড করলাম, করার পরে কি পেয়েছি, স্ক্যান্ডিয়াম 3+। এন্ড ওই জায়গাটাতে ডি অরবিটালে ইলেকট্রন থাকার কথা ছিল 1 থেকে 9টা, থাকতেছে কতটা, 0টা। সো যেহেতু সে এই যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারে নাই, আমরা তাকে ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। এই জন্য অনেক সময় তোমাদের 2 মার্কের প্রশ্ন আসে যে অল ডি ব্লক এলিমেন্ট অল ডি ব্লক এলিমেন্ট আর নট ট্রানজিশন মেটাল এলিমেন্টস, মানে সবগুলা ডি ব্লক এলিমেন্টস কি হইতে পারে না, ট্রানজিশন মেটাল এলিমেন্টস হইতে পারে না। কেন পারে না সেই ব্যাপারটা তুমি চাইলে এক্সপ্লেন করতে পারো এই যে ডেফিনেশন থেকে। এটা হচ্ছে তার ডেফিনেশন থেকে চাইলেই এক্সপ্লেন করতে পারো। আমরা আরো একটা এক্সাম্পল দেখবো এখান থেকে, সেটা হচ্ছে জিঙ্কের যে ব্যাপারটা আছে, জিঙ্ক। তো জিঙ্ক কিন্তু ডি ব্লক এলিমেন্ট, কেন, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা করলেই বুঝতে পারবা। জিঙ্ক হচ্ছে 30, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে আছে 3d, তারপরে আছে কি 4s। সো জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে দেখা যাবে যেখানে 2টা দেওয়ার পরে আরো 10টা এক্সট্রা থাকবে, সো ডি তে চলে যাবে কতটা, 10টা। এবার আমরা এটাকে কি করতে চাই, টেস্ট করতে চাই যে এটা আসলে ট্রানজিশন এলিমেন্ট কিনা। সেজন্য তার একটা স্টেবল আয়ন তৈরি করতে হবে। সো জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+, কারণ জিঙ্ক গ্রুপ নাম্বার 12 এ আছে, আর গ্রুপ নাম্বার 12 যারা থাকে তারা ম্যাক্সিমাম কেসে 2টি ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে জিঙ্ক 2+ যখন 2টি ইলেকট্রন ডোনেট করবে তখন তার চেহারাটা দেখতে এরকম হবে, 1s2, 2s2, 2p6, তারপরে আছে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6। এন্ড যখনই ইলেকট্রন ডোনেট করবে তখন কোন জায়গা থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাবে, অবশ্যই আউটার মোস্ট শেল যেটা আছে 4s থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাবে। তাহলে 4s এখন কি হয়ে যাবে, 0। 3d 10 থাকবে আর 4s কি হয়ে যাবে, 0। দেখো আমাদের আমাদের যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ছিল যে একটা অ্যাটমকে যদি ট্রানজিশন মেটাল হইতে হয় তাহলে তার যে আয়ন থাকবে, স্টেবল আয়ন, সেই স্টেবল আয়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1টা থেকে 9টা। কিন্তু এখানে ইলেকট্রন কতটা আছে খেয়াল করো, এখানে ইলেকট্রন আছে 10টা, এখানে ইলেকট্রন কতটা আছে, 10টা। সো যেহেতু এখানে 1 থেকে 9টা ইলেকট্রন নাই, সো আমরা বলতে পারি এই যে জিঙ্ক যেটা আছে সেও কিনা ট্রানজিশন মেটাল এলিমেন্ট না, কিন্তু সে কি ধরনের এলিমেন্ট, সে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তাহলে জিঙ্কের ব্যাপারে আমরা এখানে একটা কমেন্ট লিখতে পারি, সেটা হচ্ছে not a transition metal element, ট্রানজিশন মেটাল এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, নট এ ট্রানজিশন এলিমেন্ট। কেন সে ট্রানজিশন এলিমেন্ট না, কারণ তার স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি 1 থেকে 9 নাই, আছে হচ্ছে 10টা, সেজন্য সে ট্রানজিশন এলিমেন্ট না। আচ্ছা, আমরা একটা ট্রানজিশন এলিমেন্টের এক্সাম্পল নিতে পারি চাইলে, ধরো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কত, 25। ম্যাঙ্গানিজের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হবে 2p6, 3s2, 3p6, দেন 3d আছে, দেন হচ্ছে 4s আছে। সো ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশনে 25টা ইলেকট্রন আছে টোটাল। তাহলে আমরা প্রথমে এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিব, 18 আর 2 চলে গেল হচ্ছে 20টা। 20টা এর সাথে আরো 5টা থাকবে, 3d তে হচ্ছে 5টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 3d তে 5টা ইলেকট্রন থাকবে। সো যখন সে হচ্ছে আয়োনাইজড হবে, সে একটা স্টেবল আয়ন আমরা তার তৈরি করে, ধরো ম্যাঙ্গানিজ 2+, তখন সে 2টা ইলেকট্রন ডোনেট করে ফেলবে। তাহলে 1s2, 2s2, 2p6, দেন হচ্ছে গিয়ে 3s2, তারপরে হচ্ছে 3p6, তারপরে হচ্ছে 3d 5। এন্ড যেহেতু সে 2টা ইলেকট্রন ডোনেট করছে, অবভিয়াসলি আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন চলে যাবে, তাহলে এখন 4s যেটা আছে সে কি হয়ে যাবে, 0। এবার খেয়াল করো, আয়োনাইজড হওয়ার পরে বা স্টেবল আয়ন ফর্ম করার পরে তার যে ডি অরবিটাল যেটা আছে সেখানে ইলেকট্রন কতটা আছে, টোটাল 5টা আছে। আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি যে এই যে আয়োনাইজড হওয়ার পরে বা স্টেবল আয়ন ফর্ম করার পরে ইলেকট্রন থাকতে হবে 1টা থেকে 9টা। সো সে যেহেতু এই শর্তটা মেনে চলতেছে, অবভিয়াসলি আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ যেটা আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ট্রানজিশন মেটাল এলিমেন্ট। এটাকে আমরা আবার ট্রানজিশন মেটাল এলিমেন্ট বলতে পারি বা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার, যে কারা ট্রানজিশন হইতে পারবে, যাদের হচ্ছে স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে 1 থেকে 9, ডি 1 থেকে 9 থাকবে, তারা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। আর যারা হচ্ছে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারবে না, তারা হবে ডি ব্লক এলিমেন্ট কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না। যেমনটা আমরা এখানে দেখলাম যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক দুইটাই ডি ব্লক এলিমেন্ট বাট ট্রানজিশন এলিমেন্ট না। তোমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে, আমি কোয়েশ্চনটা একটু লিখে দিচ্ছি, যে স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক আর ডি ব্লক এলিমেন্টস
বাট নট ট্রানজিশন এলিমেন্টস। এক্সপ্লেইন, এটা হচ্ছে 2 মার্কের জন্য আসতে পারে। আমি কোয়েশ্চেনটা লিখে দিলাম, আশা করি বুঝতে পারবা যে এটার আনসার কিরকম হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ডি ব্লক, এবং ডি ব্লকের সাথে যে স্পেশাল যে এলিমেন্ট আছে ট্রানজিশন এলিমেন্ট, সেটার ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনে মুভ করি। এফ ব্লক এলিমেন্ট, সো এফ ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার এবং হচ্ছে পিরিয়ড নাম্বার কিভাবে বের করতে হয়। সো এটা বের করার কিছু নাই আসলে, আমরা অলরেডি জেনে গেছি যে এফ ব্লক এলিমেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে গ্রুপ নাম্বার 3 এর পিরিয়ড নাম্বার 6 এবং পিরিয়ড নাম্বার 7 এ থাকে। সো এটার জন্য ম্যান্ডেটরি, মানে এটা একদমই হচ্ছে মেমোরাইজিং ব্যাপার স্যাপার, এটা মনে রাখতেই হবে যে এফ ব্লক এলিমেন্ট যারা আছে তাদের গ্রুপ নাম্বার সবসময় কত হবে, 3। এন্ড পিরিয়ড নাম্বার কি কি হইতে পারে, পিরিয়ড নাম্বার 6 হইতে পারে, আর কি হইতে পারে, 7। সো ডিপেন্ড করতেছে কোন অ্যাটমটা কোন পিরিয়ডে আছে, ডিপেন্ড করতেছে কোন অ্যাটমটা কোন পিরিয়ডে আছে। সো যদি তোমার কাছে কখনো এরকম অনেক বড় অ্যাটম দিয়ে দেয়, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, ইলেকট্রনিক কনফিগারেশন লিখলেই বুঝে যাবা যে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত হবে, তার যে পিরিয়ড নাম্বার হবে সেটা তত। ঠিক আছে, আর গ্রুপ নাম্বার সবসময় কত হবে, 3। তো আশা করি এখানে আর কোনো কনফিউশন থাকবে না। একটা হচ্ছে আমাদের এফ ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার হচ্ছে 3, আর আরেকটা ব্যাপার হচ্ছে এফ ব্লক এলিমেন্টের পিরিয়ড নাম্বার 6ও হইতে পারে, 7ও হইতে পারে, ডিপেন্ড করবে কোন অ্যাটমটা দেওয়া আছে সেটার উপরে। তবে এটা কখনোই তোমাকে দিবে না যে ইলেকট্রনিক কনফিগারেশন করে এফ ব্লক এলিমেন্ট কোন একটার পিরিয়ড বের করার জন্য, এটা অনেক বড় হয়ে যায়। সো জিজ্ঞেস করলে যেটা করতে পারে, শুধু এই কথাটা জিজ্ঞেস করতে পারে, এফ ব্লক এলিমেন্টের গ্রুপ কত, বা যে কোনো একটা এফ ব্লক এলিমেন্ট দিয়ে বলবে এটার গ্রুপ নাম্বার কত। সো গ্রুপ নাম্বার অবভিয়াসলি কত হবে, 3। আচ্ছা, এরপরে এই যে এফ ব্লক এলিমেন্ট যারা আছে তাদেরকে, তাদের একটা স্পেশাল, তাদের মধ্যে থেকে কিছু স্পেশাল এলিমেন্ট পাওয়া যায়, তাদেরকে আমরা বলতে পারি ইনার ট্রানজিশন এলিমেন্টস। একটু আগে আমরা দেখে আসছি শুধু ট্রানজিশন এলিমেন্ট ছিল, ডি ব্লকের মধ্যে কিছু স্পেশাল এলিমেন্ট। এখন দেখবো যেটা, সেটা হচ্ছে এফ ব্লকের মধ্যে কিছু স্পেশাল এলিমেন্ট আছে যাদেরকে আমরা নাম দিতে পারি কি, ইনার ট্রানজিশন এলিমেন্টস, ইনার ট্রানজিশন। ঠিক আছে, আগেরটার সাথে এটা নামের কিছুটা মিল আছে, কিন্তু এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস। সো একটু ভালো করে খেয়াল করবা, আমাদের যে ট্রানজিশন এলিমেন্ট যেগুলো ছিল, সেখানে আমাদের কি করতে হইতো, একটা আয়ন ফর্ম করতে হইতো। আয়ন ফর্ম করার পরে সেখানে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হইতো 1 থেকে 9টা। ইনার ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে যেটা হয়, এটা যেহেতু এফ ব্লকের ক্ষেত্রে আমরা পাচ্ছি, এইখানে যেটা হবে, এফ অরবিটালে ইলেকট্রন যদি কখনো 1 থেকে 13, মানে 14 হওয়া যাবে না, 14 হয়ে গেলে তো ওটা ফুলফিলড হয়ে গেল। যেমনটা আমরা দেখেছিলাম যে ডি অরবিটালের ক্ষেত্রে 1 থেকে 9টা থাকতে হয়, 10টা হওয়া যাবে না, 10টা হয়ে গেলে তো ওটা পুরোটা ডি ব্লক এলিমেন্ট হয়ে যাবে, ওটা ট্রানজিশন মেটাল হবে না বা ট্রানজিশন এলিমেন্ট হবে না। সো ট্রানজিশন এলিমেন্ট হওয়ার জন্য একদম যতগুলো ইলেকট্রন হাইয়েস্ট সে কন্টেইন করতে পারে ওই নাম্বারে যাওয়া যাবে না, ওই নাম্বারের এক আগে শেষ করে ফেলতে হবে। সো ডি অরবিটালের মধ্যে বা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই যে D1 থেকে 9 ছিল, তাদেরকে আমরা নাম দিতে পারছি হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। সিমিলারলি এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যাবে যে F1 থেকে 13 এই ফরম্যাটটা ওরা মেনটেন করতেছে, F1 থেকে 13 এই ফরম্যাট যারা মেনটেন করবে তাদেরকে আমরা কি নাম দিতে পারবো, ইনার ট্রানজিশন এলিমেন্ট নাম দিতে পারবো। F1 থেকে 13 হয়ে গেলেই তাদেরকে কি নাম দেওয়া যাবে, ইনার ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, এইটা জাস্ট এমসিকিউ এর জন্য কাজে লাগবে, এইটাও তোমার রিটেনে বা হচ্ছে বের করার কেসে কোনোভাবেই মানে কাজে লাগবে না। জাস্ট নাম্বারটা মনে রাখবা যে এফ অরবিটালে যদি 1 থেকে 13 ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলতে পারবো ইনার ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা, তারপর এখানে একটা ম্যাজিক নাম্বারের ব্যাপার স্যাপার আছে। সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, এই যে ম্যাজিক নাম্বার জিনিসটা কি সেটা একটু দেখে ফেলি। কয়েকটা নাম্বার বা কয়েকটা সংখ্যা এখানে একটু মেমোরাইজ করতে হবে, বেশি না। আমি নাম্বারগুলো একটু লিখতেছি। প্রথমে আমাদের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 2, তারপরে আছে 8, তারপরে আবার আছে 8, তারপরে আবার আছে 18, 18, এন্ড লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে 32। কতটা নাম্বার হইলো, টোটাল 6টা নাম্বার। এই 6টা নাম্বার হচ্ছে একটু মেমোরাইজ করতে হবে সিরিয়ালি, 2, 8, 8, 18, 18, 32। এগুলা মুখস্থ করলে সুবিধাটা কি সেটা একটু বলি। আমরা যেটা জানি যে গ্রুপ নাম্বার 1-এ আমাদের কি কি এলিমেন্ট আছে, গ্রুপ নাম্বার 1-এ শুরুতে আছে হাইড্রোজেন, তারপরে আছে হচ্ছে লিথিয়াম, তারপরে আছে হচ্ছে সোডিয়াম, তারপরে আছে হচ্ছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এন্ড লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো আমাদের যেটা হয় ম্যাক্সিমাম কেসে আমরা 30 পর্যন্ত, পিরিয়ডিক টেবিলের 30 নাম্বার যে এলিমেন্টটা আছে এই পর্যন্ত আমরা অ্যাটমিক নাম্বারগুলো মেমোরাইজ করে থাকি। কিন্তু অনেক সময় আনকমন যদি চলে আসে, মানে এই 30-র বাইরেও কিন্তু চলে আসে, ইভেন রিসেন্টলি এইচএসসি তো অনেক অনেক বেশি হচ্ছে 30-র বাইরে থেকে দিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে হচ্ছে অ্যাটমিক নাম্বারটা ইজিলি আমরা বের করতে পারি মেমোরাইজ না করে, সেটাই হচ্ছে এই ম্যাজিক নাম্বার আমাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করে খেয়াল করো,
এই ম্যাজিক নাম্বার ইউজ করার জন্য তোমার শুরুতেই যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা গ্রুপের সবগুলো অ্যাটমকে সিরিয়ালি এরকম নাম জানা থাকতে হবে, যে একটা নিচে আর একটা সিরিয়ালি নামগুলো মনে রাখতে হবে। এখন কি করবে এরপরে, ধরো তুমি গ্রুপ নাম্বার ওয়ানের সবাইকে চিনো, এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার ওয়ান। গ্রুপ নাম্বার ওয়ানের তুমি সবাইকে চিনো, সবাইকে চিনো বলতে সবার নাম সিরিয়ালি জানা আছে। সেক্ষেত্রে তুমি তাদের সবার অ্যাটমিক নাম্বার ইজিলি জানতে পারবা। কিভাবে, খেয়াল করো। প্রথমেই তোমার যেটা করা লাগবে, তাদের গ্রুপের সবার উপরে যে আছে তাদের অ্যাটমিক নাম্বারটা আগে থেকে জানা থাকতে হবে। এটা যদিও জানা থাকে সবারই, কারণ আমরা যেটা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলের সবার উপরের যে রটা আছে বা সবার উপরের যে পিরিয়ডটা আছে বা সেকেন্ড পিরিয়ড বা থার্ড পিরিয়ড এই পর্যন্ত মোটামুটি সবার আয়ত্ত থাকে। তাহলে আমরা ধরে নিলাম যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা সবাই জানি ওয়ান, এইটুকু জানা থাকতে হবে। এবার খেয়াল করো, গ্রুপ নাম্বার ওয়ানে আমাদের টোটাল কতটা অ্যাটম আছে, 1 2 3 বা এলিমেন্ট আছে কতটা, 1 2 3 4 5 6 7টা এলিমেন্ট আছে। সো মনে রাখবে, একটা গ্রুপে যতগুলা এলিমেন্ট থাকবে, একটা গ্রুপে যতগুলা এলিমেন্ট থাকবে আমরা ম্যাজিক নাম্বার চয়েস করব সেখান থেকে তার একটা কম। একটা এলিমেন্ট মানে একটা গ্রুপের মধ্যে যতগুলা টোটাল নাম্বার অফ এলিমেন্ট যতগুলা থাকবে, আমরা ম্যাজিক নাম্বার চয়েস করব তার থেকে একটা কম। তো দেখতেই পাচ্ছ এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস আছে 7টা, তাহলে ম্যাজিক নাম্বার আমরা চয়েস করব কতটা, এখান থেকে 6টা। আমাদের কাছে আছেই 6টা। তো এই 6টা আমরা চয়েস করে ফেললাম। এবার কাজ কি খেয়াল করো, এবার যেটা করতে হবে, এই ওয়ানের সাথে একটা একটা করে ম্যাজিক ম্যাজিক নাম্বার যোগ করে যাইতে হবে। এবং যোগ করার সময় বা সাম করার সময় শুরু থেকে যোগ করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা ওয়ানের সাথে টু যদি সাম করে ফেলি, তাহলে 1 + 2 মিলে কত হবে, 3। এরপরে ওই রেজাল্টটা, আচ্ছা এখানে না লিখে আমি পরের লাইন লিখতেছি, দেখো এটা কিন্তু আগে থেকে জানা আছে আমাদের ওয়ান। তো যেটা করতে হবে, এই ওয়ানের সাথে আমাদের টু সাম করতে হবে, তাহলে কত আসতেছে, 3। কত আসতেছে এখানে, 3। অর্থাৎ লিথিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা 3, যদিও আমরা এটা আগে থেকে জানি। তারপর আসে সোডিয়ামের ক্ষেত্রে, এই যে আগের যে আমাদের রেজাল্ট ছিল ওইটার সাথে এবার পরের ম্যাজিক নাম্বার যেটা আছে এটা সাম করে দিতে হবে। তাহলে 3 + 8 মিলে কত হয়ে যাবে, 11। তারপরেরটাতে যাও, 11-এর সাথে এই যে আবার 8 এখান থেকে সাম করতে হবে, তাহলে 11 + 8 মিলে হয়ে যাবে কত, 19। এবার আসলে 19-এর সাথে আবার যোগ করতে হবে, কি যোগ করবে, এই যে 18। তাহলে 19 + 18 মিলে কত হবে, 37। তাহলে এই যে রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 37। তারপর আসে সিজিএমের ক্ষেত্রে। সো সিজিএমের ক্ষেত্রে 37 নিবা এবং তার সাথে আবার 18 যোগ করবা। তাহলে 37-এর সাথে 18 যোগ করলে কত হয়, 55। ঠিক আছে, এরকম থাকবে। এন্ড ফ্রান্সিয়ামের ক্ষেত্রে যেটা হবে, 55-এর সাথে 32 সাম হয়ে যাবে এবং এটা হয়ে যাবে 87। হোপফুলি এরকম নাম্বার আসার কথা। আমি একটু তাও এখান থেকে ম্যাচ করে নিচ্ছি আমাদের পিরিয়ডিক টেবিল থেকে। দেখো এখানে কি কি ছিল, ওয়ান আছে, তারপরে 3 11 19 37 55 87। আমরা কিন্তু সেম রেজাল্ট গুলাই বের করেছি সেখানে, 1 3 11 19 37। এই যে খেয়াল করো, 1 3 11 19 37, তারপরে 55 and 87 ছিল। সো যে কোনো একটা গ্রুপের, আমি আবার প্রথম থেকে বলতেছি, যে কোনো একটা গ্রুপের সবগুলো এলিমেন্টের নাম সিরিয়ালি আমাদের মনে থাকতে হবে। এবং প্রথম যে এলিমেন্টটা আছে ওইটার, ওইটার হচ্ছে কি অ্যাটমিক নাম্বারটা আগে থেকে জানা থাকতে হবে। আর তারপরে কি করব, আমরা ম্যাজিক নাম্বার কয়টা নিব, যতগুলা এলিমেন্ট থাকবে গ্রুপের মধ্যে তার থেকে একটা কম নিব। নেওয়ার পরে একটা একটা করে সাম করে সামনে আগাইতে থাকবো, তারপরে হচ্ছে আমরা টোটাল অ্যাটমিক নাম্বার সবগুলা পেয়ে যাব। তবে এখানে কিছু এক্সেপশন আছে, এক্সেপশন না, এটা একটা রুল বলা যায়। সেই রুলসটা একটু ফলো করতে হবে আমাদের। এই গ্রুপটা আমরা ইজিলি পেরে গেছি। অন্য কোনো গ্রুপ হলে কি করতাম, দেখো যদি আমরা গ্রুপ 2 নিয়ে কাজ করি, গ্রুপ 2। তো গ্রুপ 2 তে আমরা জানি সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে বেরিলিয়াম। তারপরে আছে কি, ম্যাগনেসিয়াম। তারপরে আছে ক্যালসিয়াম। তারপরে আছে স্ট্রনসিয়াম। তারপরে আছে বেরিয়াম। এন্ড লাস্টলি আছে হচ্ছে রেডিয়াম। তাহলে এই জায়গাটাতে আমরা যদি ম্যাজিক নাম্বার নিতে চাই, দেখো তো এখানে টোটাল কতটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6টা। 6টা এলিমেন্ট থাকা মানে কি, আমরা ম্যাজিক নাম্বার কতটা নিব, তার থেকে একটা কম মানে 5টা নিব। তো 5টা নেওয়ার সময় মনে রাখতে হবে, নেওয়ার সময় লাস্টের দিক থেকে নিতে হবে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই 5টা নিব, শুরুর দিক থেকে নেওয়া যাবে না। আগেরটাতে এরকম কন্ডিশন আসে নাই, কারণ আমাদের সবগুলাই নিতে হইতো, তো যে কোনো একদিকে নিলেই তো হয়েছে, সবগুলা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে নিতে হচ্ছে কতটা ম্যাজিক নাম্বার, যেহেতু টোটাল এলিমেন্ট আছে 6টা, ম্যাজিক নাম্বার নিতে হবে 5টা। তো 5টা নেওয়ার ক্ষেত্রে একদম লাস্টের দিক থেকে নিতে হবে। ওকে, তার মানে বুঝতে পারতেছো প্রথম যে নাম্বারটা আছে আমরা এখান থেকে সেটা নিব না। তাছাড়া এখন কি করতে হবে, প্রথম যে এলিমেন্টটা আছে এটার অ্যাটমিক নাম্বার আগে থেকে জানা থাকতে হবে। তো বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা সবাই জানি সেটা হচ্ছে 4। এবার কি করতে হবে, ওই 4 এর সাথে কিছু একটা অ্যাড করতে হবে। তো 4 এর সাথে কি অ্যাড করবো, আমরা ওই যে ম্যাজিক নাম্বার গুলো অ্যাড করবো। আমরা কতটা ম্যাজিক নাম্বার নিছি এখান থেকে, 5টা। কোন 5টা নিছি, এই যে এই 5টা। এবং মনে রাখবা, নেওয়ার সময় রাইট সাইড থেকে নিছি, আর সাম করার সময় লেফট সাইড থেকে সাম করতে হবে। ঠিক আছে, আমি এটা একটু বলে দিই। এই যে যখন আমরা সাম করব তখন লেফট থেকে রাইটে যাব,
আর যখন হচ্ছে গিয়ে চয়েস করব, চয়েস, তখন হচ্ছে গিয়ে আমরা চয়েসের ক্ষেত্রে কি হবে, রাইট থেকে লেফটে আসবে। সো আমাদের এখানে 5টা নাম্বার চয়েস করতে হইতো, সেজন্য আমরা সবার রাইটে যেটা আছে সেটা আগে চয়েস করলাম, তারপরে এর আগেরটা এরকম করে 5টা নিলাম। আর যখন সাম করতে হবে তখন কি করতে হবে, ওই যে যে 5টা নিছি ওই 5টাকে লেফট থেকে রাইটে সাম করে যাইতে হবে। তাহলে দেখো এখানে অলরেডি 4 আছে, সেই 4 এর সাথে কে যোগ হবে এখান থেকে 8। তাহলে 4 + 8 মিলে এটা হয়ে যাবে কত, 12। তারপর এই 12 এখানে আসবে, 12 এর সাথে আবার কত অ্যাড হবে এখানে, 8। তাহলে 12 + 8 মিলে হয়ে যাবে কত, 20। তারপরে সেই 20 এর সাথে এখান থেকে 18 যোগ হবে, 20 + 18 মিলে এটা কত হয়ে যাবে, 38। ঠিক আছে, 38। তারপরে সেই 38 এর সাথে আবার 18 যোগ হবে, তাহলে এটা কত হবে, 56। ঠিক আছে, আর এই 56 এর সাথে আবার কি হবে, 32 যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 88। এরকমই আসার কথা যে 4, 12, 20, 38, 56। এখানে আমরা দেখে ফেলি একটু, এই যে দেখো 4, 12, 20, 38, 56 এবং লাস্টলি হচ্ছে 88। সো আশা করি বুঝতে পেরেছো যে এখানে আমাদের কি করতে হয়, এখানে ম্যাজিক নাম্বার গুলাকে নিতে হয় রাইট থেকে লেফটের দিকে চয়েস করার সময়, আর সাম করার সময় লেফট থেকে রাইটের দিকে। সো চেষ্টা করবো বাকি যে গ্রুপগুলো আছে, বিশেষ করে আমি সাজেস্ট করব গ্রুপ নাম্বার অবশ্যই 1 জানতে হবে, 2 জানতে হবে, 3 জানার দরকার নেই, 3 থেকে 12 না জানলেও চলবে, 13, 15, 16, 17, 18, এই যে কয়েকটা গ্রুপ আছে 1, 2 এবং 13 থেকে 18, এই কয়েকটা গ্রুপ সম্পর্কে, এই কয়েকটা গ্রুপের যে অ্যাটম গুলো আছে সেগুলোকে সিরিয়ালি মেমোরাইজ করতে হবে, সিরিয়ালি মেমোরাইজ করতে হবে। তাছাড়া এটা তো অবশ্যই মেমোরাইজ করতে হবে, তাছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাজিক নাম্বার গুলা অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে পারা যাচ্ছে কিনা, বের করা যাচ্ছে কিনা। ঠিক আছে, সো এইটা হচ্ছে ধরে নাও হোমওয়ার্ক 1, 2 থেকে শুরু করে 13 থেকে 18, এই সবগুলার ম্যাজিক নাম্বার অ্যাপ্লাই করে অ্যাটমিক নাম্বার বের করা যায় কিনা এটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এর পরের অংশটা শুরু করবো। আজকে এই পর্যন্তই থাকবে। এই যে দেখো অনেক ইন্টারেস্টিং একটা টপিক, শেল্ডিং বা স্ক্রিনিং ইফেক্ট, ওটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করব। চেষ্টা করবো আজকের ক্লাসটা হচ্ছে একদম ভালোভাবে বুঝে মনে রাখার, এবং যা যা বললাম সেটা একবার করে প্র্যাকটিস করা। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।